আছে না? জি। আচ্ছা, সিরিজের একেবারে একটু শুরু থেকে আমরা যাই। শুরু থেকে আমরা সিকিউ আসবে, 20টা সিকিউ যদি আসে আমার মনে হয় পরীক্ষা যেহেতু একেবারে কাছে চলে আসে, আমরা যে জায়গা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি একেবারে 100%, আমরা ওই জায়গাগুলো টাচ করবো আপাতত। ঠিক আছে, ওরকম জায়গা থাকবে 70-80%। তো আমরা যদি একেবারে শুরু থেকে স্টার্ট করি, আপনার হচ্ছে সেকশন 2 এর ডিগ্রির যে সংজ্ঞাটা, ওটা আশা করি সবাই পড়ছেন। ঠিক আছে, ডিগ্রির সংজ্ঞা থেকে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে। আহ এটা এটা পরীক্ষার জন্য করে আপনার ডিগ্রির যে সংজ্ঞাটা আমরা দেওয়া আছে, এটা আমি খেয়াল করে ডিটেলসে বলবো না, ডিটেলসে না বলে আমরা জাস্ট একটু টাচ করে সামনে যাব। একটু তাক দিয়ে রাখেন পাশে, পাশে যে কোনো একটা ঠিক চিহ্ন দেন বা আদার্স কোনো কিছু দেন, ডিগ্রির সংখ্যাটা দেখে নিবেন। এখানে এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবেন যে দুইটা বিষয়কে ডিগ্রি হিসেবে গণ্য হবে। আমরা ডিগ্রি মানে যেটা নর্মালি আমরা যেটা জানি, একেবারে কোর্ট হিয়ারিং করার পরে সবকিছু কনক্লুসিভলি একেবারে চূড়ান্ত ভাবে যখন কোর্ট ডিটারমাইন করে করে ফেলবে পার্টিদের মধ্যে যেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে সেই বিষয়টা, এরপরে যখন কোর্ট একটা ফর্মাল যখন একটা ডিসিশন দেয় ওটাকে আমরা ডিগ্রি বলি। কিন্তু এর বাইরে দুইটা বিষয়কে ডিগ্রি হিসেবে আপনার হচ্ছে কি করা হয়, কাউন্ট করা হয়। যেমন একটা আছে হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, আর একটা আছে হচ্ছে প্রত্যার্পণ, যেটা বলি আমরা রেস্ট্রিকশন। তাহলে দুইটা বিষয়, রিজেকশন অফ প্লেন্ট এবং হবে এর নিচের কোনটি ডিগ্রি হিসেবে গণ্য হবে, নিচের কোনটি ডিগ্রি গণ্য হবে না। ঠিক আছে, আপনারা নর্মালি ডিগ্রি আছে কিন্তু এই দুইটা মানে সিঙ্গা থেকে পসিবিলিটি আছে। যেমন অলরেডি একটা প্রশ্ন আসছে অষ্টম জুডিশিয়ারিতে দেখতে পাচ্ছি, নিচের কোন আদেশটি ডিগ্রি হিসেবে গণ্য হবে। আহ, এখানে দুইটা কিন্তু আদেশ। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে আপনি কোর্ট প্লেন রিজেক্ট করলো, এবং প্রথম যে বিষয় কিন্তু এই দুইটার মর্যাদা আছে, ডিগ্রি মর্যাদা, ডিগ্রির যে মর্যাদা এই দুটো ঠিক same মর্যাদা আমরা আপিল করতে পারি। ঠিক same ভাবে এখানে বাকি যেগুলো আছে দেখে নিবেন, পরীক্ষায় যে প্রিভিয়াস প্রশ্নগুলো ডিগ্রি হিসেবে গণ্য হবে, তাহলে ডিগ্রির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কোনটি। ঠিক সেম দেওয়ানি আদালতের প্রিসাইডিং দেওয়ানি আদালতের প্রিসাইডিং অফিসারকে ব্যাটারি ডিস্টার্ব করতেছে স্যার, কথা বোঝা যায় না। বুঝাই। তাহলে নেট আমার ডিস্টার্ব না আপনাদের ডিস্টার্ব? যে এখানে কেউ শুনতে পাচ্ছি না আপনার এখন শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে কথা ও স্পষ্ট। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ইয়েস, এখন ঠিক আছে। আচ্ছা, এবার আরো সামনে চলেন। পরীক্ষায় আপনাদেরকে আরেকটা জায়গায় আটকাবে, সেটা হচ্ছে 2-12-তে, সাবসেকশন 2-12টা দেখেন। এখানেও যে প্রশ্নগুলো আসছে, এখানে আপনারা হচ্ছে আপনারা একটু প্রবলেম ফেস করবেন। এই যে মেইন প্রফিটের বা অন্তর্বর্তীকালীন যেটা আমরা মুনাফা বলি, জাস্ট প্রশ্নগুলো একটু দেখে নেন, তাহলে মানে আপনারা হচ্ছে নেক্সট পরীক্ষার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। মেইন প্রফিট আসলে বিষয়টা বিষয়টা কি, এটা হচ্ছে বেআইনিভাবে দখল করে লাভ। আপনি বেআইনিভাবে আমার একটা প্রপার্টি দখল করছেন, ওখানে আপনি যা লাভ পাবেন ওটা হচ্ছে মেইন প্রফিট। শুধু ওটা না, ওটা থেকে যেটা মুনাফা আসবে, ধরুন ওখান থেকে মুনাফা আসবে 10,000, ওই 10,000 ব্যাংকে রাখলে ব্যাংক আমাকে 1,000 টাকা সুদ দিত, 10,000 টাকার উপর 1,000 টাকা সুদ, তাহলে 11,000 টাকা আপনাকে আমাকে পে করতে হবে। আচ্ছা, আপনারা সেখানে আরো কি কি দেখেন, শুধু এটা না, তাহলে আপনি কি বেআইনিভাবে আপনি দখল আছেন, এটা প্রফিট পাবেন, দ্যাট ইজ দ্য মেইন প্রফিট। কোনটি গণ্য হবে না একটা প্রশ্ন আসছে। এখন আপনি আমার অবৈধ জায়গার মধ্যে জায়গা দখল করলেন, ওখানে 10 তলা বিল্ডিং করলেন, তাহলে ওই 10 তলা বিল্ডিং এর ভাড়াটা কিন্তু এখানে কাউন্ট হবে না। ঠিক আসছে কোনটা, কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না। অ্যাডভোকেসি 2020 সালের প্রশ্নটা একটু চোখ বলার। আহ সম্পত্তি অন্যভাবে দখল করে তা হতে লাভ, এটা মেইন প্রফিট।
তারপরে অনুপ্রবেশকারী বাড়িতে দাবি করে ভাড়া সংগ্রহ করে। তা আমার বাড়িতে আপনি ঢুকে গেছেন, বাড়ি থেকে ভাড়া নিচ্ছেন, এটাও মেইন প্রফিট আসবে, কারণ বাড়িটা তো বানাইছি আমি, কিন্তু আপনি বাড়ি বানাইছেন আমার জায়গায়, তাহলে ওটা কাউন্ট আসবে না। পরীক্ষায় এটাই প্রশ্ন। এক্স এর অনুমতি ছাড়া এল এর জমিতে চাষ করে লাভ। এখন আমার জমি আপনি চাষ করছেন সেখানে, কিন্তু এটা কিন্তু মেইন প্রফিটে চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমার জায়গার মধ্যে যদি আপনি যদি বিল্ডিং করেন, দালান করেন, উন্নয়ন করেন, সেখান থেকে লাভ করলে সেটা কাউন্ট হবে না। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো একটু দেখে নিবেন। তাহলে সেকশন 2 এ বেসিক্যালি আপনারা দেখবেন যে যেগুলোতে প্রিভিয়াস প্রশ্ন অ্যাটাচড আছে, বাট কাউন্সিল এবং জুডিশিয়ারি, এই প্রশ্নটাকে নেক্সট পরীক্ষার প্রশ্নটা পাবেন। আর এখানে আনকমন যেগুলো আছে, আনকমন গুলো আপাতত টাচ করিয়েন না। আপাতত টাচ করলে আপনারা দেখবেন যে মডেল টেস্ট যেগুলো দিবেন ওগুলাতে মার্ক থাকবে 40, 45, 55, এগুলো হবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে কমন, কমন গুলো আসবে, ওগুলা যাতে ভুল না হয়। আচ্ছা, আহ আরো সামনে যান, যেখান থেকে পরীক্ষায় আপনার হচ্ছে প্রশ্ন আসতে পারে, সেকশন 9টা একটু দাগিয়ে রাখেন। এটা ইংলিশটা আসতে পারে পরীক্ষায়, লিখবে যে কোর্টস টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার। এই কথাটা কোন ধারায় বলা আছে? কোর্টস টু ট্রাই, এখানে কোর্ট মানে কি? সিভিল কোর্ট। বিচার করবে অল সিভিল সুট, সকল ধরনের দেওয়ানি মামলা, যত ধরনের দেওয়ানি মামলা আছে, অল কাইন্ডস অফ সিভিল সুট, যদি কোনো ধরনের বাধা না থাকে, বার যদি না থাকে, সকল ধরনের দেওয়ানি মামলা বিচার করবে আপনার হচ্ছে সিভিল কোর্ট। এই যে সিপিসির অধীনে যে আদালত, সিভিল কোর্ট সকল ধরনের মামলার বিচার করবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আপনার দুইটা যান, পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে আসলে সিভিল সুট মানে আমরা যেটা সোর্স অফ সিভিল নেচারের আসলে কোনগুলোকে আমরা বলি। দুইটা বিষয় বলা আছে, রাইট টু প্রপার্টি এবং হচ্ছে রাইট টু অফিস। অফিস এবং প্রপার্টি, এই দুটো বিষয় মাথায় রাখিয়েন, যদি এমসিকিউ আসছে পরীক্ষায়। আহ দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে কোন ধারায়? তাহলে সাধারণ এখতিয়ার যে দেওয়ানি নেচারের যে বিষয়গুলো, এগুলো বিচার করবে আপনার হচ্ছে দেওয়ানি আদালত, এই এখতিয়ারটা দিছে বেসিক্যালি আপনার হচ্ছে সেকশন 9। ঠিক আছে, দুইটা বিষয় কি কি বিষয় লেখাই আছে, প্রথমে লিখছে প্রপার্টি, এরপরে হচ্ছে অফিস। পরীক্ষার সিরিয়াল ভুল করবেন, পরীক্ষায় আগে পরে লিখে ফেলবেন, হয় অফিস আগে লিখবেন, না হয় প্রপার্টি পরে লিখে ফেলবেন। আপনি অফিস করবেন কোথায়? প্রপার্টির উপর হইতে করবেন, তাহলে প্রথমে কিনতে হয় কি? প্রপার্টি, এই জন্য প্রপার্টি আগে, এটা মাথায় রাখেন। তাহলে পরে আনসার হবে সম্পত্তি বা অফিস, সম্পত্তি বা অফিস। এখানে রাইট টু প্রপার্টি অর বলছে, অর মানে বা, অথবা, এবং না, এই জন্য আনসার হবে বা। ঠিক আছে, আপনারা যদি দেখেন সম্পত্তি বা অফিস, প্রপার্টি অর অফিস। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন স্টে অফ সুট থেকে, রেস সাবজুডিস থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, এটা তারপর ধারাটা দেখে নেবেন, লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। কেমন? রেস জুডিকাটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে রেস জুডিকাটা একটু আন্ডারলাইন করে রাখেন। এখানে রেস জুডিকাটার আপনার যেটা ব্যাখ্যার চার আছে, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, এটা এটা পরীক্ষা আসে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কোথায় আছে? 11 আছে, 4-এ আছে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি? আপনি একটা আপনার হচ্ছে মামলা করছেন আমার বিরুদ্ধে, এই মামলাতে আপনার যেটা দাবি ছিল সেটি হচ্ছে আপনি প্রপার্টিটা কিনছেন। ঠিক আছে, আর আপনি কিনছেন কিন্তু জায়গাটা আমি দখলে আছি। তাহলে কোর্ট বিচার করার পরে আপনার মামলা শেষ, আপনার পক্ষে ডিগ্রি দেয় নাই, মামলা খারিজ হয়ে গেছে কোনো কারণে আর কি, মামলা খারিজ শেষ, কনক্লুসিভলি ডিটারমাইন হয়ে গেছে যে জায়গাটা আপনি না, জায়গাটা আমিই পাবো। এখন পরবর্তীতে আপনি আবার আসলেন, আবার এসে সেম বিষয় নিয়ে আবার মামলা করলেন, মামলা করে বললেন যে কি জায়গাটা আপনি হচ্ছে আপনার আব্বার থেকে আপনি পেয়েছেন ওয়ারিশ মূলে, উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন। তখন কোর্ট আপনাকে জিজ্ঞেস করবে কথাটা আপনি আগে বলতে পারেন নাই, আগের মামলায় বলতে পারেন নাই। তাহলে যে কথাটা আপনি আগের মামলায় বলতে পারতেন, বলেন নাই, ধরে নেওয়া হবে কথাটা আপনি বলে ফেলছেন। দিস ইজ দ্য কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। ঠিক আছে, এটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকআপ ফোর্স, একটু দেখে নিবেন। আচ্ছা, তাহলে এখানে 6টা ব্যাখ্যা দিয়ে আছে, 6টা ব্যাখ্যার মধ্যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দেখে নিবেন। পরীক্ষায় প্রশ্ন আসে 4টা। রেস জুডিকাটা কতবার ব্যবহৃত হয়েছে? একটা প্রশ্ন আসছে। দুবার আদুস বা রেস জুডিকাটা বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? এগুলো আগের প্রশ্ন, এই রাসের প্রশ্ন নাও আসতে পারে, এটা তো সবারই মুখস্থ হয়ে গেছে এগুলো এখন। আচ্ছা, একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি একাধিক বিচার কার্য নিষিদ্ধ, একবার বিচার হয়ে গেছে আর সেকেন্ড টাইম বিচার একেবারে প্রহিবিটেড, স্টাডি করা যাবে না, নিষিদ্ধ। প্রিন্সিপাল রেস জুডিকাটা এটা কোন ধরনের বিষয়? ঠিক আছে, এটা আইনি কর্তাগত বিষয়। আরো সামনে চলেন, আপনার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন, লিখিত পরীক্ষায় প্রশ্ন কি আসবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। 16 থেকে 21 পর্যন্ত লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্লেস অফ সুইং নিয়ে। ঠিক আছে, মামলা আসলে কোন জায়গায় আপনারা মামলা করবেন এটা নিয়ে পরীক্ষায় আপনার হচ্ছে 16 থেকে বা 20 পর্যন্ত দেখে নিবেন। এটা 16 থেকে 20 পর্যন্ত সামারিলি প্রিলিমিনারিতে প্রশ্ন আসে, লিখিতের জন্য দেখে নিবেন।
এবার আসেন, আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনার জুরিসডিকশন নিয়ে যদি কোনো আপত্তি থাকে। ধরেন মামলা করছে চট্টগ্রামে, আপনার মনে হচ্ছে মামলাটা চট্টগ্রামে হবে না, এটা ঢাকায় হওয়া উচিত ছিল। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো অবজেকশন থাকে, তাহলে আপনি আসলে অবজেকশনটা দিবেন কোথায়? এই ধরনের একটা প্রশ্ন আপনার মনে থাকতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যে সেকশন 23 একটু দেখে নিবেন, 24 দেখে নিবেন, 23, 24 একটু দেখে নিবেন। ঠিক আছে, 23 এবং 24টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্থানান্তর এবং হচ্ছে প্রত্যাহারের সাধারণ ক্ষমতা, জেনারেল পাওয়ার, হাইকোর্ট ডিভিশন এবং হচ্ছে জেলা জজের আদালত যে কোনো সময় যে কোনো মামলা, আপিল, প্রসিডিং, যে কোনো কিছু প্রত্যাহার করতে পারবে, চাইলে নিজেরাও বিচার করতে পারবে, অন্যজনকে ট্রান্সফার দিতে পারবে। স্থানান্তর এবং প্রত্যাহারের জেনারেল ক্ষমতা এই দুইটা আদালতের আছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে ক্ষমতাটা আছে কার কার। দুইটা আদালত, হাইকোর্ট অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের আদালত, জেলা আদালত, এটা একটু মাথায় রাখবেন। এরপরে আরেকটা প্রশ্ন সেকশন 32 থেকে আসে পরীক্ষায়, এটার উত্তর সবারই মুখস্থ। 32 থেকে যদি আসে, সেটা আমরা সবাই জেনে যাই যে সমন দেয়া হলো, সমন দিলাম কাকে? সাক্ষীকে। সাক্ষীকে সমন দিলাম, সে আসে নাই। তাহলে সাক্ষীকে যদি সমন দেওয়া হলে সে যদি না আসে, সেই ক্ষেত্রে তার প্রতি অনেকগুলো কি আছে, স্টেপ নেওয়া যায়। এটা আমরা অর্ডার 16 আমরা পড়বো, 16 ধারায়। তাহলে তার প্রতি আপনি কি করতে পারেন? তার আপনি ওয়ারেন্ট দিতে পারেন, তার সম্পত্তি ক্রোক করে বিক্রয় করে ফেলতে পারেন, 500 টাকা জরিমানাও করতে পারেন চাইলে। ঠিক আছে, এই 500 টাকাটা পরীক্ষা আসে। এই 500 টাকা বর্তমান সময়ের মিনিমাম হচ্ছে 1 লাখ টাকা সমান। এগুলো 500 টাকা, এগুলো লতে নিয়ে আসছে আমার মনে হয় অনেক বছর আগে। এগুলো, এটা কোনো সংশোধিত বিষয় না। আমি আমার যতটুকু মনে পড়ে, তারপরে চেক করলে বুঝতে পারবো। আচ্ছা, পরীক্ষায় দেখেন যে প্রশ্নগুলো আসছে সবগুলোর উত্তরই 500 টাকা। 500, 500, আপনার হচ্ছে। আর এটা কোথায় আছে? এটা আছে 32 দ্বারাই। তাহলে নেক্সট টাইম আসলে একটু ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, এই জন্য ওই যে অন্যান্য যে অপশন গুলো, শুধুমাত্র 500 টাকা ফাইন করতে পারবে বিষয়টা এরকম নয়। এখানে আরো কিছু বিষয় আছে, ওগুলো একটু দেখে নেবেন, কেমন? আচ্ছা, আহ মামলার খরচটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিয়েন। মামলার খরচ, এখন ধরেন কোর্ট মামলার বিচার শেষ করলো, শেষ করার পরে আহ মামলা, আমি কেন মামলা করতে গেলাম এত টাকা খরচ করে? আমাকে একটু বলেন তো। আপনি আমার জায়গা নিয়ে ফেলছেন, আমার সিভিল রাইট ভায়োলেশন করছেন। শুধুমাত্র তো জায়গা সম্পত্তি নিয়ে সিভিল সোর্সের মামলা হয় না, আর অনেকগুলো বাটোয়ারার মামলা আছে, আরো নানা বিষয়ে মামলা হয়। ঠিক আছে, মানি সুটের মামলা আছে, নানা বিষয়ে সিভিল সুটের নানা বিষয়ের মামলা হয়। এখন আপনার বিরুদ্ধে মামলা করার কারণে আমার অনেক টাকা লস, 10,000 টাকা লস। তো এই 10,000 টাকা যদি আমি আপনার বিরুদ্ধে মামলা না করে যদি ব্যাংকে রাখতাম, আমি তো মিনিমাম 1,000 টাকা সুদ পাইতাম। তো সেক্ষেত্রে কোর্ট বলবে যে আপনি তারে 10,000 টাকাও দেন, সাথে সুদ 10,000 টাকা দিতে বলে নাই, 10% দিতে বলে নাই, সুদ দিতে বলছে 6%। ঠিক আছে, 6% মানে কত টাকা আসে? 10,000 টাকাই, বলেন, 600 টাকা। ঠিক আছে, 100 টাকায় 6 টাকা, 1,000 টাকায় 60 টাকা, 10,000 টাকায় 600 টাকা আসবে। ঠিক আছে, সর্বোচ্চ 6%, এটা পরীক্ষা আসবে। তাহলে আপনার মোকদ্দমার খরচের বিষয়ে, মোকদ্দমার খরচের জন্য কোন নিজে বলে দিবে খরচটা কে দিবে সেটা। আর মোকদ্দমার খরচের সাথে, খরচ তো দিবে দিবে, সাথে খরচ যেটা আপনি করলেন, এত কষ্ট করে মামলা করলেন, 6% লিখে নাই, লিখছে 6% পর্যন্ত, এই প্রশ্নটা পরীক্ষা আসার পসিবিলিটি খুবই হাই। আহ এবার আমরা আর একটু সামনে যাই, সেটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরো কয়েকটা সেকশন আছে। 38টা একটু দেখে নিবেন, সাথে 46টা একটু দেখে নিবেন, 46, 48, 46, 48 দেখে নিবেন। আর একটা একটু ক্রিটিক্যাল জায়গা আছে, এটা হচ্ছে সেকশন 60। এর আগেও কয়েকটা প্রশ্ন আছে, আপনারা এগুলো আসলে দেখছেন। ঠিক আছে, আমি সবগুলো টাচ করছি না। যেমন সেকশন 58 থেকে প্রশ্ন আসবে, 58টা আপনারা পারবেন। আহ 58টা একটু দেখে নিবেন, এটা একটু আন্ডারলাইন করেন। ঠিক আছে, 58 থেকে অলরেডি 2টা প্রশ্ন আসছে। সেকশন 60 থেকে একটা কমপ্লেক্স প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়, এবং প্রিলিমিনারি তো আসতে পারে। কোন সম্পত্তিগুলো প্রুভ করা যাবে, কোনটা যাবে না। ঠিক আছে, আপনারা কোনটা যাবে না সেটা একটু দেখে নিবেন। ঠিক আছে, কোনটা যাবে না, কোনটা, সেটা দেখে নিবেন। কোনটা কোনটা যাবে না দেখেন। প্রথম হচ্ছে কাপড় চোপড় কি করা যাবে না, আপনার ক্রুপ করা যাবে না। কার কার কাপড় চোপড় ক্রুপ করা যাবে না সেটা এখানে বলা আছে। ডিগ্রি দায়িক, আমি আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কোর্ট ডিগ্রি দিল, আমি ডিগ্রি হোল্ডার, আপনি হচ্ছে জাজমেন্ট ডেটর। জাজমেন্ট ডেটরকে আমরা বলি হচ্ছে আপনার দায়িক বলি। এখন কোর্ট যখন ক্রুপ করতে যাবে, তাহলে বেসিক্যালি যেটা করবে না, মানে কোর্ট যদি ক্রুকের আদেশ দেয়, ক্রুক করবে না আপনার, আপনি হচ্ছে দায়িক, আপনার কাপড়, আপনার স্ত্রীর কাপড়, আপনার সন্তানের কাপড়, এটা আন্ডারলাইন করেন। আপনার বাসার রান্না বান্নার যে
জিনিসগুলো আছে এগুলো করবে না, বিছানাপত্র করবে না, গহনাপত্র করবে না, যেটা ধর্মীয় অনুসারে লাগে, নাকফুল, কানফুল, হাতে কাজ, এগুলো করবে না। কিন্তু 10 ভরি 20 ভরি যদি সোনা থাকে, স্বর্ণ থাকে, এটা কিন্তু ক্রোক করা যাবে। ধর্মীয় রীতি অনুসারে সাধারণ যেগুলো দেওয়া হয় এগুলো করবে না। এরপরে ডিগ্রিদায়ী কারিগর হলে কারিগরের যন্ত্রপাতি, কৃষক হলে কৃষকের যন্ত্রপাতি, মানে যেগুলো যেগুলো ছাড়া আসলে জীবন যাপন করাই যায় না, এগুলো করবে না, কেমন? তারপরে মহিষাদি, বীজ, হিসাবের খাতা, ক্ষতিপূরণের মোকদ্দমা, অধিকার, তারপরে ব্যক্তিগত সেবার অধিকার, শ্রমিক বা কর্মীর মজুরি, রাজনৈতিক পেনশন, এগুলো সবগুলো আন্ডারলাইন করেন। কোনটা কোনটা যাবে না, পরীক্ষা প্রশ্ন আসবে যে নিচের কোনটি ক্রুক করা যাবে না অথবা যাবে। আপনি যদি যেগুলো যাবে না এগুলো মনে থাকে, তাহলে আপনি সহজে আনসার করতে পারবেন। এবার আসেন আরো সামনে চলেন, যেটা আমাদের পরীক্ষা আসতে পারে, ডিগ্রি জারিতে বাধা, সেকশন 74 পরীক্ষা আসবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 74, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে। এটার উত্তর যেটা, সেটা হচ্ছে 30 দিন। ঠিক আছে, এটা এটা কিন্তু সেম কথাটা আবার আপনারা পাবেন অর্ডার 21 রুল 98 এর মধ্যে পাবেন। ঠিক আছে, 74টা এটা একটু দেখে নিবেন, এটা পরীক্ষা আসবে। আসলে উত্তরই হচ্ছে অনধিক 30 দিন, তবে এটা দেওয়ানি কারাগার, সিভিল প্রিজন। সিভিল প্রিজন এবং ক্রিমিনাল প্রিজনের মধ্যে একটু পার্থক্য আছে। ক্রিমিনাল প্রিজনের মধ্যে আপনার খরচটা সরকার দিবে আপনাকে বন্দি রাখার জন্য, আপনার খাওয়ার দাওয়ার খরচ। আর সিভিল প্রিজনের মধ্যে আমাকে দিয়ে আপনাকে রাখতে হবে, আমি টাকা দিব, আপনি এখানে বসে বসে খাবেন। এবার আসেন কমিশন। তাহলে কমিশন নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কমিশনের বিষয়ে এটা লিখিত পরীক্ষা আসবে, যে কমিশনের কি কি পাওয়ার আছে। 75 খুবই গুরুত্বপূর্ণ, 75 দেখে নেবেন। 70, 79, 80 একসাথে দেখবেন। 79, 80 এখানে একটা নোটিশের বিষয় আছে 2 মাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কতিপয় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, আপনি যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে চান, আহ সরকার সরকারের বিরুদ্ধে যদি মামলা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আসলে কিছু বিধান আছে সরকার অথবা সরকারের বিরুদ্ধে। এক্ষেত্রে পরীক্ষায় যে বেসিক্যালি প্রশ্ন যেটা আছে 2 মাসের যে বিষয়টা সেটা আসে, এটা আন্ডারলাইন করে রাখেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 100%, এটা হচ্ছে সেকশন 89 মেডিয়েশন। মেডিয়েশন থেকে প্রশ্ন আসবে 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 আসবে, কোনো ডাউট নেই। মেডিয়েশন থেকে অতীতে প্রশ্ন আসছে কয়টা? 5টা প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, 6টা প্রশ্ন আসছে, এবারও কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, মেডিয়েশন নিয়ে একটা কথা বলি, আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করেন সিভিল মামলার যে স্টেপ গুলো আছে, স্টেজ গুলো আছে, এগুলো আপনাদের মনে আছে না সবার? একটা সিভিল মামলার যে স্টেজটা, প্রথমে আমরা কি করি? আর্জি দায়ের করি। আমরা যখন আর্জি দায়ের করি, তখন বিবাদী পক্ষকে কি দেওয়া হয়? সামন দেওয়া হয়। সে সামন পেয়ে কোর্টে আসে, আসার পরে কোর্টের লিখিত জবাব কি দেয়? জমা দেয়। তাহলে কোর্টে যখন লিখিত জবাব দেয়, আমি আর্জি দিলাম, আপনি লিখিত জবাব দিলেন, তাহলে আর্জি এবং লিখিত জবাব জমা দেওয়ার পরে 2 পক্ষ চাইলে এটা কিন্তু কিছু করতে পারে, আপনার মেডিয়েশন করতে পারে, এটা মীমাংসা করতে পারে। তারা যদি মীমাংসাতে ফেল হয়, সেই ক্ষেত্রে মামলা পরবর্তী স্টেজে চলে যায়, শুনানির দিকে চলে যায়। তাহলে শুনানির আগে একটা মামলা চাইলে আমরা মেডিয়েশনের মাধ্যমে আপোষ করতে পারি। আচ্ছা, একটা বিষয় গেল। এখন মেডিয়েশনের বাইরে অন্যান্য ক্ষেত্রে কি মামলাটা আপনার হচ্ছে আপোষ হইতে পারে না? ধরেন শুনানির সময় দীর্ঘদিন মামলা চলমান, ওই অবস্থায় কি আপোষ হইতে পারে না? হইতে পারে। তখন 2 পার্টি কোর্টে আপোষনামা দিয়ে দিলে মামলা শেষ। কেমন? 89 এতে যেটা আছে, এটা শুধুমাত্র মেডিয়েশনে আপোষ হলে সেক্ষেত্রে কি হবে, আর মেডিয়েশনের বাইরে আপোষ হলে কি হবে, এটা বলা আছে সেকশন 96-তে। এটা আমরা একটু পরে দেখবো। তাহলে 94 এর যে আপোষ, এটার সাথে আপনারা 96 এর আপোষের সাথে গোলাইলে হবে না। 89 এর আপোষটা শুধুমাত্র মেডিয়েশন, আর এর বাইরে যে আপোষটা, যত আপোষ আছে সবগুলো হচ্ছে 96। এখন প্রশ্ন হচ্ছে এটা আলাদা করে কেন বললাম? কারণ 89 এতে আপোষ হলে এক ধরনের কাজ, রেমেডি আমাদের আছে, আর 96-তে আপোষ হলে রেমেডি আছে আরেক ধরনের। এই জন্য এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হচ্ছে। আচ্ছা, 89 এতে যদি কোনো মেডিয়েশন হয়ে যায়, কোর্ট যদি কোনো সুলে ডিগ্রি দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের আপিলও চলবে না, রিভিশনও চলবে না। আপিলও চলবে না, রিভিশনও চলবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি মেডিয়েশন হয়, অন্যান্য যে বিষয়গুলো আছে মামলার অন্যান্য স্টেজের মধ্যে যদি হয়, সেই ক্ষেত্রে আপনি লেখা আছে a compromise degree against a no appeal shall lie against compromise degree section 96। সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না, বাট রিভিশন করতে পারবেন। কিন্তু 89 এত যদি আসে, সেই ক্ষেত্রে আপনি আপিলও করতে পারবেন না, রিভিশনও করতে পারবেন না, সেক্ষেত্রে শুধু রিভিউ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা প্রশ্নটা আসবে কিভাবে জানেন? যদি 89 লেখা থাকে 89 এর অধীনে মেডিয়েশন হলে কি করবেন, এটা আসলে আনসার একরকম,
আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনটা আসে আপনার উম, যদি 96। 96টা উল্লেখ করবে না, ওখানে 96 বলা থাকবে না, ওটা শুধুই আসবে মেডিটেশন। তখন বলবো যে এটার আপনার হচ্ছে রেমেডি কি, ঠিক আছে, এটাই ভাবে আসবে। আর এখানে 89 পুরাটা রেখে নিবেন, এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে 89 থেকে প্রশ্ন পাবেন, এটা 100% ধরে রাখেন, ঠিক আছে। এবার আসেন আরেকটা জায়গায় যে এটা হচ্ছে 96 আন্ডারলাইন করেন। 96 থেকে, তাহলে 96 এর মধ্যে সকল অরিজিনাল ডিগ্রি এগেস্টে আমরা আপিল করতে পারি, এটা আমরা সবাই জানি, যত ডিগ্রি হোক। তবে কয়েকটা ডিগ্রি আছে যার এগেস্টে আমরা আপিল করতে পারি না। এর মধ্যে একটা হচ্ছে বলেন তো কোন কোন 96 যেগুলো বলা আছে এগুলো ছাড়া আর একটা ডিগ্রি আছে যার এগেস্টে আমরা আপিল করতে পারি না, এটা কোন ডিগ্রি বলেন তো, মনে আছে কারো? স্যার স্মল কলেজ কোডের, হুম, স্মল কলেজ কোডের। আচ্ছা, আর কি আছে এটা ছাড়া? 16 ডিগ্রি। 16 ডিগ্রি, তারপরে এসার একটা 9 দ্বারা। এসআর একটা 9 দ্বারা বলেন। এটা তো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এসআর একটু আসবে, সিবিসি তো আসবে, এসআর একটা 9 দ্বারা। তাহলে 96 দেখবেন, 96 থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। 96 এর বাইরে সেকশন 104 মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি করেন, এটা মার্ক করেন। আহ কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপনারা আপিল দায়ের করতে পারবেন। অর্ডারের বিরুদ্ধে আপিলের তালিকাটা একেবারে হচ্ছে স্পেসিফিক, সব অর্ডারের এগেইনস্টে আমরা আপিল দায়ের করতে পারি না। কোন কোন অর্ডারের বিরুদ্ধে পারবেন এটা একেবারে তালিকা দেওয়া আছে, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে পারবেন, যেমন 35 কতে যদি কোনো আদেশ দেয় আপিল করতে পারবেন, 95 যদি কোনো আদেশ দেয় আপিল করতে পারবেন, নাম্বার 2। নাম্বার 3, জরিমানা, গ্রেফতার অথবা দেওয়ানি কারাগারে আটকের আদেশ, এই ক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারবেন। আর স্যার একটা একটা হচ্ছে, বিষয় জানা আছে স্যার। বলেন। স্যার ওই যেটা ওই যে আদি এখতিয়ার সম্পন্ন হাইকোর্ট যদি কোনো আদেশ দেয় এটার আপিল, এই বিষয়টা স্যার বুঝতে পারি। আদি এখতিয়ার সম্পন্ন তো আমরা বুঝি মানে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই যে হাইকোর্টের বিষয় একটু একটু আমাকে ক্লিয়ার করবেন স্যার। কোন সেকশনে কত? এটা আমি এমসিকিউ তে পাইছি, মানে কোন সেকশনে না, এটা এমসিকিউ তে পাইছি, মানে আদি এখতিয়ার সম্পন্ন হাইকোর্ট হ্যাঁ, আদালত যদি হাইকোর্ট যদি কোনো কি দেয়, রায় হ্যাঁ, দেয়, তাহলে হ্যাঁ, এটার বিরুদ্ধে আপিলটা কোথায় হবে? অবশ্যই এটা ইয়াতে আপিলের ডিভিশনে হবে। কিন্তু হ্যাঁ, আমি বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, উত্তরটা আমি জানি কিন্তু বিষয়টা ক্লিয়ার না। বিষয়টা ক্লিয়ার না। ধরেন আদি এখতিয়ার হাইকোর্ট যদি নিজে যদি কোনো মামলা যদি ডিল করে, এরকম কয়টা মামলা আছে, যেমন কোম্পানি ম্যাটারের যে মামলাগুলো, কোম্পানির মামলা, তারপরে মেরিটাইমের কিছু বিষয় আছে, এগুলো হাইকোর্টে মামলা হয়, এবং হাইকোর্ট যদি কোনো রায় দেয়, ডিগ্রি দেয়, তার এগেইনস্টে আমাদেরকে অ্যাপিলেট ডিভিশনে যাইতে হবে। ও, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে কথা হচ্ছে প্রশ্ন তো পরীক্ষাতে আসবে না, আপনি ওখানে ঢুকলেন কেন? না, পরে গেছি তো আপনার ইয়াতে আছে, আপনার বইতে আছে, এমসিকিউ এর বইতে আছে। আমার বই থাকুক আর যেখানে থাকুক, যেগুলো পরীক্ষায় আপাতত 25 তারিখ পরীক্ষা, আপাতত আইসিইউ তে আছেন, এখানে আইসিইউ তে গল্প ফল ফ্রুটস কোথায় খাবেন, স্যালাইন চলবে শুধু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা এটা আপনারা না, আমরা যখন পরীক্ষা দিচ্ছি এই সমস্যাটা আমরাও ফেস করছি। আমরা কি করতাম, ধরেন আমরা তো ধরেন আগে থেকে পড়াশোনা করতাম, তো সবগুলো যখন শেষ হয়ে যেত পরীক্ষার আগে, আমরা ওই আলো খসু যেগুলো আছে, যেগুলো ধরেন কঠিন বুঝি না, মনে হইতো যে এটাই আসবে, এটা এটা নিয়ে পড়ে থাকতাম, কিন্তু এটা পরীক্ষা আসতো না। এবং এটা এটা শুধু এখন না, ইউনিভার্সিটি লাইফ থেকে কখনোই দেখতাম যে এই প্রথমে সবগুলো ভালোগুলো শেষ করে ফেলি, পরীক্ষার আগে 3-4 দিন কি করি, না এটা একটু দেখে ফেলি, এটাও আসতে পারে, কিন্তু এগুলো জীবনও আসে নাই। মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি, মানে থ্যাংক আমি ইউ স্যার, যেটা, এটা অবশ্যই আসবে না, এটা আমি বুঝতে পারছি, আপনার কথা অবশ্যই লজিক আছে অবশ্যই, কারণ এটা আসবেই না, কারণ এটা আমাদের সাথে সম্পর্কিত না। কিন্তু এটা আমি পড়ছি পড়ছি হচ্ছে ওই যে আমরা ধরেন সব পড়া হয়ে যেত, তো দেখি যে এটাও পারি এটাও পারি, তো মনে হয়েছে যে যেগুলো পারি এগুলো আসবে না, যেটা পারি না সেটাই আসবে। কিন্তু পরীক্ষায় গিয়ে দেখি যে যেটা এই গত 2 দিনে যেগুলো পড়ছে এগুলো আসে নাই, ওই আগের গুলোই আসছে। এগুলো বিশেষ করে হয় লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এই কাহিনীগুলো বেশি হয়। নতুন নতুন পড়া কতগুলো পড়ি, এই জন্য স্ট্রিক্টলি মানা করে দিই আমি, পরীক্ষার 10 দিন আগে কোনো নতুন পড়া টাচ হবে না, মানে যেগুলো আগে পড়ি না এগুলো টাচ হবে না, এগুলো আসলে জানা যাক, কোনো সমস্যা নেই। মানে আগে যেগুলো আসছে এগুলো পারলে হবে, এগুলো পারলে প্রেলি পাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এটা একটা বেসিক বিষয় বলে, আমাদের হাতে সময় নেই, 6 দিন আছে। 6 দিন মানে হচ্ছে আইসিইউর যে স্যালাইন এটাও শেষ হবে না। এটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট পার করতেছেন আপনারা জীবনের। ওকে, তাহলে সেকশন 104 একটু দেখে নিবেন, এরপরে 107 মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
107 থেকে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে। একটা এপিলেট কোডে আসলে কি কি ক্ষমতা আছে পরীক্ষা দেখেন কত ধরনের প্রশ্ন আসছে। 4টা প্রশ্ন আসছে, নেক্সট পরীক্ষা প্রশ্ন পাবেন 107 থেকে। এবার চলেন, এখানে আগডুম বাগডুম এগুলা দেখার দরকার নেই। 114 আর 115 দেখে নেবেন, জাস্ট রিভিউ রিভিশন। রিভিউ থেকে 6টা প্রশ্ন আসছে, রিভিশন থেকে প্রশ্ন আসছে কয়টা? প্রায় 10টা প্রশ্ন আসছে রিভিশন থেকে। রিভিশনটা 100% দেখে নেবেন, ঠিক আছে? রিভিশনটা 100% দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর রিভিশনের কোনো টাইম লিমিট দেওয়া নাই, লিমিটেশন। এটা আপিলের মতো, আপিলের যে টাইম লিমিট এখানেও ঠিক সেম টাইম লিমিট। 123টা একটু দেখে নিবেন, আসতে পারে নাও আসতে পারে, অতীতে আসে নাই, সামনে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? পসিবিলিটি খুবই লো, তারপরে দেখে নেবেন। এর বাইরে আপনার 144-এ চলে যান। 144 একটু আগে আমরা বলছি সেকশন 2-তে যে 144-এ যদি কোর্ট কোনো আদেশ দেয়, প্রত্যার্পণের যদি কোনো আদেশ দেয়, সেই ক্ষেত্রে এটা আদেশটা ডিগ্রি হিসেবে গণ্য হবে। তো ডিগ্রি হিসেবে গণ্য হলে কি 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 হইতে পারে সেটা আমরা জানি। এটা ডিগ্রি হিসেবে কনসিডার হওয়া মানেটা হচ্ছে আমরা তার আগে আপিল দায়ের করতে পারবো। অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন মোস্ট ইম্পর্টেন্ট, এটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে প্রবলেম আসবে পরীক্ষায়, এটা নিয়ে টিকে আসবে, দুইটা বিষয় আসে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ারটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে একটা বিষয় আছে। এখানে দেখেন হাইকোর্টের কোনো নাম নেই। দেখেন, নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিমড টু লিমিট অর আদারওয়াইজ এফেক্ট দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট to make such order as may be necessary for ends of justice or to prevent abuse of the process of court. এখানে হাইকোর্টের নাম নাই, কিন্তু সিআরপিসি তে যেটা এই কোয়াশমেন্ট আছে 561 রে, ওখানে কিন্তু হাইকোর্ট ডিভিশনের নাম আছে। ভালো করে একটু খেয়াল রাখেন ওটা। তাহলে 151 নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। আর 152 গুরুত্বপূর্ণ। যদি কোনো ক্লারিক্যাল বা গাণিতিক যদি কোনো ভুল হয়, কোথায় কোথায় জাজমেন্ট, ডিগ্রি, অর্ডার, জাজমেন্ট, ডিগ্রি, অর্ডার, এই 3টা জায়গায় জাজমেন্ট, ডিগ্রি, অর্ডার, এগুলাতে যদি কোনো ভুল হয়, সেই হ্যাঁ ক্ষেত্রে দেবো, তোমার ওটি দরকার নাই, তুমি ওটি তোমার খাওয়া দরকার নাই, তুমি মাথার গোস্ত আলাদা আছে 5 প্যাকেট করবা অল্প। আমি যেদিন কমাই দিন আমি যেদিন কমাই দিন আনবা। স্যার তাহলে 151-তে তো হাইকোর্টের কোনো পাওয়ার নাই স্যার, শুধু দেওয়ানি আদালতের পাওয়ার। হাইকোর্ট কি না, দেওয়ানি হাইকোর্ট আদালত নয়? উভয় পাওয়া। শুধু দেওয়ানি আদালত স্যার। হাইকোর্ট কি দেওয়ানি আদালত না? আচ্ছা স্যার। সব কোর্টের আছে, আচ্ছা শুধু হাইকোর্ট না। যত কোর্ট আছে সবার দেওয়ানি এখতিয়ার যে প্রয়োগ করবে, যে কোর্ট হোক, হাইকোর্ট হোক আর লোয়ার কোর্ট হোক, সবার। তাহলে 152-তে আপনার হচ্ছে মিস্টেক গুলা দেখে নেন। কোন 152-তে আপনি দরখাস্ত করতে পারবেন কোন কোন ক্ষেত্রে? যদি কোন ডিগ্রিতে ভুল হয়েছে, রায়ে ভুল হয়েছে, সেই ক্ষেত্রে দরখাস্ত দিবেন 152। কিন্তু 153-তে কবে দরখাস্ত দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড, যেমন ধরেন আপনি আরজি সংশোধনের দরখাস্তটা কোথায় দিবেন? আমাদের কি মনে আছে? অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, অর্ডার 6 রুল কত? 17-তে। যদি কিসে ভুল হয়? প্লিডিংসে ভুল হয়। প্লিডিংস মানে কি? হয় আরজি, না হয় লিখিত জবাব। তাহলে আরজিতে ভুল হলে 17-তে দরখাস্ত দিব, রুল 17-তে, অর্ডার 6 রুল 17। লিখিত জবাব ভুল হলে সেখানে দিব। এখন ধরেন একটা দরখাস্ত ভুল করছি, একটা ওই ইনজাংশনের পিটিশন দিলাম, ওখানে ভুল করছি, তাহলে কি হবে? তাহলে 153 স্যার, 153। 153 এটা একটু দেখে নেবেন। এবার আসেন অর্ডার। অর্ডারের মধ্যে আপনারা কোন অর্ডার গুলো ভালো করে আগে 100% দেখবেন, সেই অর্ডার গুলোর আগে তালিকা করি, ঠিক আছে? খাতায় লিখেন, সবার সামনে খাতা আছে, অথবা পিলি মাস্টারের উপরে লিখে ফেলেন। পিলি মাস্টারের সিপিসির উপরে লিখেন কোন কোন অর্ডার গুলো মানে অবশ্যই দেখবেন, মানে 100% দেখে নিবেন। শুরু করছেন লেখা? খাতা নিচ্ছেন? জি জি। অর্ডার 1 লিখেন, অর্ডার 1। লিখছেন অর্ডার 1? অর্ডার 1, অর্ডার 5, অর্ডার 1, অর্ডার 5। অর্ডার 5 থেকে এমসিকিউ আসছে অতীতে কম, লিখিত পরীক্ষা প্রশ্ন একটা আসবে, মাস্ট আসবে। মানে অতীতে আসছে, মাস্ট আসবে বলতে পারতেছি না, আসার পসিবিলিটি আছে। অর্ডার 1, অর্ডার 5, অর্ডার 6, অর্ডার 7, অর্ডার 8, অর্ডার 9। হ্যাঁ, আবার এখানে আবার ব্র্যাকেট দিয়ে লিখে দেন অর্ডার 6, 7, 8, 9।
এটা থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টেড, লিখে দেখেন 100% গ্যারান্টি লিখে দেখেন 6 7 8 9 100% গ্যারান্টেড প্রশ্ন আসবে যে সেটা 6 7 8 9 এই চারটা বিষয় 6 7 8 9 এগুলাতে প্রশ্ন আসবে 100% গ্যারান্টেড, লিখে রাখেন। তারপরে লিখবেন হচ্ছে অর্ডার 10, প্রশ্ন আসার পসিবিলিটি আছে নাই, একটা প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে? অর্ডার 10 লিখেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না স্যার, স্যার। কোনো বিরক্তি নেই। আমার আসলে খুবই ইচ্ছা ছিল আমি আপনাদের সাথে বসে একটু আড্ডা দিব আপনাদের গিয়ে, কিন্তু আনফরচুনেটলি আমি আহ, ওই স্বাস্থ্যটা আমার ভালো নেই। আমি স্বাস্থ্যগত আমার হেলথ ইস্যুর কারণে আপাতত ঢাকায় আমি স্টে করতে পারছি না। তো এই কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত আর কি, আপনাদের সাথে আসলে বসে আড্ডা দিতে পারছি না। না হলে আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে আপনাদের সাথে বসে একাধিক ক্লাস, আর দ্বিতীয়ত আমার ভীষণ ভালো লেগেছে এখানে আহ, কয়েকজন টিচার খুব ভালো ক্লাস নিচ্ছে আর কি, আমি তো ফিডব্যাক নিচ্ছি এনাফ। আচ্ছা আসেন আমরা এটা শেষ করি আগে। তাহলে এখানে 6 থেকে প্রশ্ন 6 7 8 এবং হচ্ছে 9 থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে 100% গ্যারান্টেড, কোনো সন্দেহ নেই। এরপরে চলেন, এরপরে 14টা একটু দেখে নিবেন। 14 একটু দেখে নিবেন। চোদ্দ দেখে নিবেন। এরপরে হচ্ছে আপনার 16টা দেখবেন। 16 না, দাঁড়ান, 16-র মধ্যে সব দেখার দরকার নেই। 16 পাশে লিখে রাখেন প্রিভিয়াস প্রশ্ন, ব্র্যাকেট দিয়ে লেখেন প্রিভিয়াস কোয়েশ্চেন জাস্ট। এখানে আনাড়ি মানে সবগুলো লাইন বাই লাইন দেখার দরকার নেই, এখানে সব আসবে না। ওই আসবে 500 টাকা, এটা 500 টাকা এখানে আছে, ঠিক আছে? আর একটা বিষয় আছে, একটু একটু দেখে নিবেন, ব্র্যাকেট দিয়ে লিখেন 17 100% গ্যারান্টেড প্রশ্ন আসবে। 17 মোস্ট 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 ইম্পর্টেন্ট, 17। তারপরে লিখেন 18 19 20, ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, একটু দেখে নিতে হবে, ঠিক আছে? একটা প্রশ্ন আসতে পারে, একটু দেখে নিতে হবে। 18 19 20। আবার আসেন 21 100% গ্যারান্টেড প্রশ্ন আসবে। আর 21 থেকে 21 অনেকগুলো রুল আছে, রুল কোনগুলা দেখবেন ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন প্রিভিয়াস প্রশ্ন, জুডিশিয়ারি বার কাউন্সিল যেই সব রুল থেকে আসছে ওগুলো একটু বেশি করে দেখে নিব, এটা ব্র্যাকেট দিয়ে লিখেন। এবার আসেন 22 23 দেখে নিবেন, 22 23 26 দেখবেন, ঠিক আছে? শেষ। এবার একেবারে আমরা চলে যাব হচ্ছে 32 33 32 33 35, একটু দেখে নিব, ব্র্যাকেট দিয়ে লিখেন, একটু দেখে নিব, একটু কিছুটা। শেষ। 38 39 40 41 100% গ্যারান্টেড প্রশ্ন আসবে। 38 39 40 41, কোনো সন্দেহ নাই প্রশ্ন আসবেই, লিখে রাখেন। এবার আপনাদের গ্যাঞ্জাম হবে 43-তে। 43 25টা রুল আছে, আদেশ আছে, এগুলার এগেনস্টে আপিল করা যায়, কিন্তু পরীক্ষা আসলে এটা আপনারা ভুল করতে পারেন। এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা আসলে আপিল হবে না রিভিশন হবে, এটা নিয়ে আমরা পরীক্ষার হলে মাথা ঘুরাই আমাদের। তো সেই ক্ষেত্রে করণীয় হবে এটা সবার শেষ আনসার করা, এটা আপিল না রিভিশন। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। যদি আপনাদের যদি সহজেই মনে থাকে, যেমন ধরেন অর্ডার 7 রুল 10 থেকে আসছে, এগুলো ইজিলি পারবেন। অর্ডার 6 রুল 17 থেকে আসছে, মানে এটা কি হবে, আপিল হবে না রিভিশন, এগুলো কমন, ভেরি কমন, যেগুলো কোর্টে 100% অ্যাপ্লাই হয়, মানে রেগুলার হয়। সেই ক্ষেত্রে দেখে নিবেন ইনজাংশন, পিটিশন দিলেন, কোর্ট রিসিভ করে নাই, এগুলো কি হবে, এটা মানে ভেরি কমন যেগুলো হয়। অর্ডার 43 মধ্যে এগুলো দেখে নিবেন, বাকিগুলো না। তারপরে অর্ডার 46 47 ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, একটু দেখে নিতে হবে। এবার আসেন আবার পিছনে আবার যাব, 100% গ্যারান্টেড বলেছি কোনটা কোনটা, তাইলে যেগুলো থেকে প্রশ্ন আসবে যে সেটা আগে থেকে বলে দিলাম। অর্ডার 6 7 8 অর্ডার 6 7 8 9 4টা, অর্ডার 14 5টা, অর্ডার 17 6টা,
অর্ডার 21 7টা, অর্ডার 20 7টা, অর্ডার 26 8টা, অর্ডার 38 39 40, তাহলে 8টা 3টে 11টা, অর্ডার 40 46 11টা। এই 11টা একটু লিখে রাখেন, 100% গ্যারান্টেড প্রশ্ন আসার পসিবিলিটি খুবই হাই। এবার আসেন দেখে নিতে হবে, দেখে নিতে হবে কোনটা কোনটা বললাম, 1 2 5 10 15 15 মনে হয় একটু করে বলছি, 16 18 19 20, তারপরে 22 23, তারপরে 33 35 একটু করে দেখে নিতে বলছি। এখন আপনারা কি করবেন, এগুলো না দেখে আপনারা দেখবেন যে ওই যে অর্ডার 12তে কি লিখছে, 13তে কি লিখছে, তারপরে হচ্ছে অর্ডার 33 একেবারে মুখস্থ টুডস্থ, 34 মুখস্থ টুডস্থ। প্রশ্ন তো আসবে যে এগুলা থেকে, ওগুলা তো রিসার্চ করার দরকার নেই এখন। আমি যেগুলো বলছি এগুলো আগে আপনি পারেন কিনা দেখেন, এগুলা যদি 100% সেফ হয়ে যায় তাহলে আপনি জাম্প করবেন কোথায়, যেগুলোতে আপনার মনে হচ্ছে আসবে। কারণ এতদিন তো পড়াশোনা করছেন, আপনি তো বুঝে গেছেন, আপনার নিজের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার আরেকটা নোট দিয়ে দিই, সিপিসি থেকে লিখেন, মডেল টেস্ট মাস্টারের যে সব জায়গা থেকে প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলোর প্রশ্ন মুখস্থ করব না, প্রশ্নগুলো প্রিলি মাস্টারের সাথে মিলাবো। ব্র্যাকেট দিয়ে লেখেন, এই কাজটা করতে সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা লাগবে, মডেল টেস্ট মাস্টার থেকে মিলাবো, ব্র্যাকেট দিয়ে একটু লিখে রাখেন। মডেল টেস্ট মাস্টারে সিপিসির প্রশ্ন আছে মিনিমাম 200 থেকে 300, 300টা প্রশ্ন মানে 300টা জায়গা। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি কি আপনাদেরকে ব্যাক বুঝাইতে আমি কি জি আপনাদের জি জি স্যার। কথাটা একটু রিপিট করেন আবার, কোনটা রিপিট করব? মডেল টেস্ট মাস্টারের যেটা বলছিলেন। মডেল টেস্ট মাস্টার যখন আপনারা দিতে যাচ্ছেন, প্রত্যেকটা মডেল টেস্ট মাস্টারের মডেল টেস্টে 20টা করে কি আছে, সাবজেক্টিভ 300টা আছে স্যার। সাবজেক্টিভ 300, সাবজেক্টিভ বাদ দিলাম, সাবজেক্টিভ 300 আছে। এর বাইরে 15টা মডেল টেস্টের মধ্যে 20টা করে আছে, 15টা মডেল টেস্টে 20টা করে সিপিসি আছে, 15টা মডেল টেস্টে 20টা মানে 300টা, সাবজেক্টিভ 300 ওইদিকে 300, মোট কত হইলো প্রশ্ন? 600। এই 600 প্রশ্ন মানে 600টা জায়গা প্রিলি মাস্টারের, এই 600টা জায়গা ক্লিয়ার করে নেবেন, মুখস্থ করা যাবে না, জাস্ট মিলাবেন, মানে এটা উত্তর, এটা কেন হইলো, এটা প্রিলি মাস্টারে কি আছে। ঠিক আছে, আবার কিছু স্টুডেন্ট আছে সেই প্রিলি মাস্টারের পরে ওই বাজার আপনি থেকে এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলেন মনে হয় স্যার, এটা আমি ফলো করছি, এটা ইয়ে করছি। হ্যাঁ এটা আমি বলছি। আচ্ছা যাই হোক, এগুলো আর না বলে, আমাদের হাতে সময় নেই। তাহলে সিপিসি এভাবে পড়েন, 600টা জায়গা ক্লিয়ার করবেন। 600 জায়গা কোনগুলো, যেগুলো মডেল টেস্ট মাস্টারে আমি টাচ করছি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমার টাচ করা, এই জায়গাগুলো ক্লিয়ার করবেন। আর আজকে যেগুলো বলছি এগুলো ক্লিয়ার করবেন। আপনি পরীক্ষা আনসার করবেন 16 থেকে 17টা। আর একটা কথা লিখে রাখেন বড় করে, পরীক্ষায় আনসার করব 17টা, সিপিসি থেকে আনসার করব 17টি, 3টা প্রশ্ন ছেড়ে আসবো, কারণ এই 3টা প্রশ্ন আসবে ভেরি আনকমন, দাগাইতে গেলে এগুলো ভুল করবেন। 3টা প্রশ্ন ছেড়ে আসবো, এটা লিখে রাখেন। পরীক্ষায় অনেকে মাস্টারি মাস্টারি করে এগুলো লিখে, এগুলো দাগাবে, দাগাইলে 0.75 চলে যাবে, যেগুলো হয়েছে এখান থেকে আন্দাজে প্রশ্ন দাগানোর কোনো দরকার নাই, কারেক্টলি দাগাবেন 65টা, লিখে রাখেন। পরীক্ষায় আনসার করব কারেক্টলি 70টা, লিখে রাখেন। পরীক্ষা আমিও দিছি, আমি নিজেও দিছি, আমি দাগাইছিলাম 70 থেকে 72 মনে হয়, সম্ভবত একটা বলেছিল সম্ভবত, বাকি বাকি হলো আমি দেখিও না, আর শেষ কলম ফেলে দিছি। ঠিক আছে, আমার এক বন্ধু আছে এপ্রিল পরীক্ষা দেওয়ার আসার পরে বলতো ইয়েস ইয়েস 100 পরে একটা প্রিলি পরীক্ষা পাস করতে পারে নাই। জুডিশিয়ারি কথা বললাম, কিন্তু ট্রেনে দিয়ে আসার সময় বারবার বলতে তার 100টা হয়েছে, 100টা দেখাইছে। শেষ সিপিসি, চলেন এবার যাবো এসআরএ। এসআরএ থেকে প্রশ্ন কয়টা আসবে? 10টা। 10টা। এসআরএ থেকে আমাদেরকে অবশ্যই পারতে হবে মিনিমাম 8টা, সারবো একটা প্রশ্ন ছেড়ে দিব, যেটা আসবে উদাহরণ থেকে। কিছু উদাহরণ আছে যে প্রশ্ন এগুলো মাথার উপর দিয়ে যাবে আপনার, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, সেটা সারবেন। ঠিক আছে, মিস্টার হাফিজুর রহমান লেফট, মিস্টার হাফিজুর রহমান চলে গেছে। তারপরে আপনারা কি
সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, সিজি স্যার, ডেলং হবে স্যার, টিচার ডেলং ডেলং। প্লিজ হ্যাঁ, কেউ লিভ করবেন না, এটা আমার স্পেশাল রিকোয়েস্ট, স্যারকে প্রতিদিন পাবেন না। না আমি আসলে আপনাদেরকে অনেক মিস করি, কারণ হচ্ছে আপনাদের আন্তরিকতাটা তো আমি ডিরেক্টলি ফিল করেছি। ধরেন আপনাদের সামনে দাঁড়িয়ে, যদিও একজন পিছনে বসে বসে কথা বলে একটু ডিস্টার্ব করছে, ওনার নাম ভুলে গেছি, ওনাকে 2বার আমি মার্ক করছিলাম। ওনার নাম কি? ওনারা, উনি পিছনে বসে বসে কথা বলতো। উনি আছেন নাকি? আপনি আছেন ক্লাসে? রিটেন পরীক্ষার্থী। হ্যাঁ, রিটেন পরীক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব। ইয়েস ইয়েস ইয়েস, মানে রিটেন পরীক্ষার্থী। তো আপনাদেরকে যেহেতু আপনাদের সাথে দেখা হইলো, এই জন্য আপনাদের একটু আন্তরিকতা বেশি আছে। আর এর বাইরে তো আমার আমাদের এখানে অনেক স্টুডেন্ট, হাজারের উপরে মডেল টেস্ট দিছে মনে হয় 1400 না 1500, কিন্তু ওদেরকে আমি দেখি নাই। এরা আমাকে দেখে, আমি এদের শুধু ফেসবুক আইডি চিনি, দেখলেও চেহারা চিনি না। কিন্তু আপনাদের কথা এই জন্য বললাম যে আপনাদেরকে আমি দেখছি, কথাটা আসছে ওইখান থেকে যে আপনাদেরকে দেখছি। যাদের প্রতি দেখা হয় তাদের প্রতি একটু মায়া জন্মায়। একটা লম্বা করে একটা আপু ছিলেন, এই হাতের ডান পাশে বসছিলেন, আপনি আছেন? নাজবাপুর কথা বলতেছিলেন? আমি নাম মনে নেই আমার, লম্বা করে। হ্যাঁ হ্যাঁ, নাজমা আপু। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে এসআরএকটে। তাহলে সিপিসি তে প্রশ্ন আমরা আনসার করব কয়টা? 20-20টা কয়টা? 17টা। 17টা প্রশ্ন আনসার করব, বাকি 3টা আমরা রেখে আসবো। আর টোটাল পরীক্ষায় আমরা দাগাবো কয়টা? 70টা। 70। এর উপরে মাস্টারি করার কোনো দরকার নেই, করতেও পারেন আপনার ইচ্ছা। আমি যা বলি তা আপনার করা লাগবে, বিষয়টা ওরকম নয়। আপনি বাধ্য নয় আমার কথা মানতে, বাট এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলা। ওকে, এবার চলেন এসআর। এসআর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 10টা। তাহলে আমাকে একটু বলেন যে এসআর থেকে কোন কোন বিষয়গুলো আমাদের দেখতে হবে। শুরু থেকে আসি এবার, আগে লিখেন। মানে আজকে যেগুলো রিভিশন করব আমরা, আজকে আজকের দিনের মধ্যে, আজকে কয় তারিখ? 18 তারিখ। আজকে 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট একেবারে হাফেজ হয়ে যাবেন। জাস্ট 4টা সাবজেক্ট, সিপিসি, এসআর, লিমিটেশন এবং বার কাউন্সিল। সিপিসি 20, এসআর 10, তাহলে কত হইলো? 30। লিমিটেশন কত? 5, বার কাউন্সিল 5, 30 আর 10-এ 40। 40 নাম্বারের আজকে হাফেজ হয়ে যাবেন। আচ্ছা আসেন এসআর। আচ্ছা সরি, লিমিটেশন 10, লিমিটেশন 10, বার কাউন্সিল 5, তাহলে 45 নাম্বারের আজকে হাফেজ হয়ে যাবেন। একটা সাবজেক্ট নিয়ে সারাদিন বসে থাকার কোনো দরকার নেই। এগুলো প্রতিদিন পড়ে আসতেছেন, এখন শুধু জাস্ট রিভিশন হবে, নতুন করে পড়া টাচ করবেন না। এবার দাগান 100% এসআর থেকে যেগুলো আমরা দেখে নিব। প্রিলিমাসটা তো অবশ্যই দেখবেন। লিখেন সেকশন 5, সেকশন 8 এবং 9, 8 এবং 9, সেকশন 12। এরপরে আমরা দেখে নিব 21, 21-এর এ, 21-এর এ। এরপরে আমরা দেখে নিব আপনার হচ্ছে 22। এরপরে আমরা 22-এর পরে আমরা চলে যাব 31, 35, 39, 42, 52 থেকে স্টার্ট করে 57। তাহলে কয়টা হইলো? 5, 8, 9, 12, 21, 21-এর 1, 22, 30, 35, 39, 42, 11টা। 42 পর্যন্ত 11টা, লাস্ট আছে 7টা। 11 আর 7-এ 18টা। লিখে রাখেন 18টা 100% গ্যারান্টেড প্রশ্ন আসবে। পাশে লিখে রাখেন এই 18টার পাশে 100% গ্যারান্টেড। তাহলে এই 18টার পাশে 100% লিখেন, নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2, নাম্বার 2 লিখেন। নাম্বার 2, মডেল টেস্ট মাস্টারে
এসআরএক্ট যেই সব জায়গা থেকে প্রশ্ন আসছে ওই প্রশ্নের জায়গাগুলো ক্লিয়ার করে নিব। এই 18টা প্রশ্ন তো ক্লিয়ার করবোই, 18টা ধারা পাশাপাশি লিখে রাখেন মডেল টেস্ট মাস্টারের যেই সব প্রশ্ন আছে প্রশ্নগুলো মুখস্থ করার দরকার নাই, ওই প্রশ্নগুলো যেই সব জায়গা থেকে আসছে ওই জায়গাটা একটু টাচ দিব, এই কথাটা লিখে রাখেন। 2 নাম্বার। 3 নাম্বার ডিরেকশন, যেসব ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে অতীতে ওই ধারাগুলো টাচ দিব, লিখে রাখেন। 3টা ডিরেকশন মেনে চলবেন, এসআরে 10-এর মধ্যে 8 আসবে, এর বেশি আসবে না। 10-এ 8, একটা ভুল করবেন আর একটা আনকমন। আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি? জি এবার এসআরএট খুলেন, এবার এসআরএট রিভিশন করেন। আমি যেগুলো যেসব ধারাগুলো বলছি এগুলো একটু দেখে চলে যান। একটা ধারা দেখবেন 30 সেকেন্ড, যা চুপ বুলাবেন, মুখস্থ করার দরকার নেই। প্রিভিয়াস প্রশ্ন ধারাটা চুপ বুলাই চলে যান। আপনাদের একটা সমস্যা আছে, কি সমস্যা আছে সেটাও বলে ফেলি। আপনারা কি করেন জানেন? বাসার মধ্যে বসে বসে করেন যে একটা পড়াশোনা কিরকম করেন, রিকভারি অফ রিকভারি এবার স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, সম্পত্তি আস্তাবা সম্পত্তি পুনরুদ্ধার, দখলের অধিকারী দেওয়ানি কার্যবিধি দখলের অধিকারী দেওয়ানি কার্যবিধি দখলের এইসব এদিকে হবে না। এরকম পড়তে একটা দ্বারা পড়তে এরকম করতে একটা দ্বারা পড়তে লাগে 10 মিনিট, 2টা দ্বারা পড়তে লাগে 50 মিনিট, পুরো আইন পড়তে লাগে সারাদিন। এনার্জি শেষ, এখানে কিছু পড়া হয় না। এগুলো আপনার কাছে হচ্ছে দেখা। আপনি আমার দেখলে চিনবেন না। কালকে যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রায়হান সুবহান যে ক্লাস নিচ্ছে চোখে কি ছিল তার, কালো চশমা না সাদা চশমা, আপনি বলতে পারবেন না। এটা কি মুখস্থ করছেন আপনি? এসআরএক্ট খুলেন, এসআরএক্ট আমরা 5 মিনিটস রিভিশন করবো, ঠিক আছে? এই 5 মিনিট এসআরএক্ট রিভিশন করবো, যেগুলো আমি বলছি জাস্ট এগুলো রিভিশন করবেন, মডেল টেস্ট মাস্টার ছাড়া বাকিটা রিভিশন করেন, ঠিক আছে? আমি আছি আপনাদের সাথে। সাজেশনটা কি আরেকবার বলা যাবে? মানে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য মিস করে ফেলছি। কেন মিস করছেন? অলরেডি মানে অটোমেটিক্যালি ইয়ে হয়ে গেছিল, টিপ হয়ে ও গেছে। কেউ একজন এটা বলেন, একজন বলেন, আমি শুনতেছি। 5, 8, 9, 12, 21, 21 এ 22, 31, 35, 39, 42, 52 থেকে 57। আর মডেল টেস্ট মাস্টারের এসআর এর যতগুলি কোশ্চেন আছে আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। যে ধারাগুলো বলছি আমরা, এই ধারাগুলো 3 মিনিটের মধ্যে রিভিশন করেন একজনে, 3 মিনিটে শেষ করতে হবে। একজনে বলেন, সামারিটা বলবেন, জাস্ট সামারি, একটা সেকশন 20 সেকেন্ডে শেষ করতে হবে। বলেন সামারি বলেন, বা একজনে শুরু করেন, দেখে দেখে বলেন, সমস্যা নেই। সালাম আলাইকুম। সেকশন 5 সুনির্দিষ্ট প্রতিকার 5 ভাবে দেওয়া যায়। সেকশন 8 মালিকানা সহ সত্ত্ব উদ্ধার। আপনি সেকশন সেকশন 5 5 ভাবে দেওয়া যায়। 5 ভাবে এগুলো কি বলে ফেলেন না, এগুলো বলতে লাগবে 10 সেকেন্ড। দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে কোনো বাধ্যবাধকতা পালনের মাধ্যমে কোনো কাজ না করার বাধ্যবাধকতা রয়েছে সেটা থেকে বিরত রাখা, এবং কোনো অধিকার নিবারণ এবং ঘোষণার মাধ্যমে। আর 5 হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। সেকশন 8 হচ্ছে মালিকানা সহ দখল উদ্ধার। আর সেকশন 9 হচ্ছে বেদখল হলে তার দখল উদ্ধার। ধারা 12 হচ্ছে চুক্তির প্রবলের বিষয়, যে কয়ভাবে হচ্ছে চুক্তি বাস্তবায়ন করা যায়, 5 ভাবে, 4 ভাবে আর কি। আর সেকশন হচ্ছে 21, যেই ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না, এটা হচ্ছে 8টি ক্ষেত্রে। 21 হচ্ছে বায়নামা চুক্তি প্রবলের শর্ত লিখিত এবং হচ্ছে রেজিস্ট্রিকৃত হতে হবে, আর বাকিটাকে হচ্ছে মামলার সময় আদালতে জমা দিতে হবে। 22 বলা হচ্ছে আদালতের ডিক্রি প্রদানের ক্ষেত্রে ইচ্ছাধীন ক্ষমতা। এরপর হচ্ছে 31 বলা হচ্ছে যে আপনার দলিল ও চুক্তি সংশোধন। আপনার 35 বলা হচ্ছে চুক্তি রদ। 33 বলেন না বলেন ভাই। বলেন। জি জি। আর হচ্ছে আপনার 39 বলা হচ্ছিল দলিল বাতিল। 42 বলা হচ্ছে আপনার ঘোষণা। 44 বলা হচ্ছে রিসিভার নিয়োগ। এরপর হচ্ছে 52 নিষেধাজ্ঞা, অর্থাৎ নিরোধমূলক প্রতিকার হচ্ছে 2 ভাবে, একটা স্থায়ী ভাবে আর একটা হচ্ছে অস্থায়ী ভাবে।
আর অস্থায়ী আপনার 53-তে বলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা, 54-তে বলা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞার কথা। এখানে আপনার 5 ভাবে হচ্ছে আহ, আহ, মঞ্জুর করতে পারে। আর না মঞ্জুর করতে পারে হচ্ছে আপনার 56-তে 11টি ক্ষেত্রে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে ধারা 55, আর নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে 57। আরেকজন বলেন। আরেকজন বলেন। বলেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5 ধারায় বলা হয়েছে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। 5 ধারায় 5 ভাবে দেওয়া যায়। 5 ধারায় আর 8 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি দখল এবং বেদখল পুনরুদ্ধারের মামলা 8 ধারায় করা যাবে। 9 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তির যদি বেদখল হয় 9টা বিস্তারিত বলেন। 9টা বিস্তারিত বলেন। 9 ধারা কি কি আছে সবগুলো বলেন। 9 ধারা থেকে কি কি প্রশ্ন আসবে সব বলেন। আচ্ছা, 9 ধারায় বাদীকে প্রমাণ করতে হয় না, তার সত্য আছে। 9 ধারায় স্যার দখল বেদখল কে প্রমাণ করতে হবে? জি স্যার, সরকারি এলাকা করলে স্বামী সম্পত্তি মামলা করতে হবে। প্রস্তুত করা হয়েছে। আর এই ব্যক্তি আপিল বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে হবে আমাদের অনুচ্ছেদ 3 অনুযায়ী। আর হচ্ছে সরকার কর্তৃক বেদখল হলে মোকদ্দমা দায়ের করা যাবে না। অর্থাৎ সরকারের বিরুদ্ধে 9 ধারার অধীনে কোনো মোকদ্দমা করা যাবে না। সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারবেন। এক্ষেত্রে আপিল রিভিউ করা যাবে না। এ দ্বারা শুধু দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করা যায়। 9 ধারা মামলা খারিজ হয়ে গেলে উক্ত ব্যক্তি আবার 8 ধারা অধীন সত্য প্রমাণ করে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে। দেওয়ানি কার্যবিধির 11 রেস জুডিকাটা এর বিধান প্রযোজ্য হবে না। এটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা নয়। আর এটা হচ্ছে কম্প্রোমাইজ। আচ্ছা, এটা হচ্ছে আপোষমূলক ডিগ্রি, কম্প্রোমাইজ ডিগ্রি, সুন্দর অধিকার আইনে 9 ধারা প্রদত্ত ডিগ্রি, স্মল কোজেস এর প্রদত্ত ডিগ্রি, এগুলা আপিল চলে না আর কি। 12 ধারা যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, এটা 4টা। সুনির্দিষ্ট কার্য ট্রাস্টের ক্ষেত্রে, তারপরে কার্য সম্পাদন করা না করলে যে ক্ষতি হয় তার ক্ষতির পরিমাণের মানে নির্ণয় কোনো মানদণ্ড নাই, না থাকলে। তারপর হচ্ছে কার্য সম্পাদন না করলে এটার ক্ষতি পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। ক্ষতিপূরণের যে আর্থিক প্রতিকার সেটা পর্যাপ্ত লাভ করা যায় না। আর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে। এই 4টা ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। এরপরে হচ্ছে 21 হচ্ছে যে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করার যোগ্য না, হচ্ছে 8টি। এই 8টি হচ্ছে যে চুক্তি কার্যকর না হইলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে। তারপরে হচ্ছে যে চুক্তি এত জটিল যে সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না, যা পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তারপর যে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত না, মানে আদালত কোনো যুক্তিসঙ্গত নিশ্চয়তা নির্ণয় করতে না পারে। এরপরে হচ্ছে এই চুক্তিটা মানে প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য। তারপর জিম্মাদার ট্রাস্টি কর্তৃক কোনো চুক্তি করা যা লঙ্ঘন করা হয়েছে, মানে জিম্মাদারের যে চুক্তি করা হয়েছে ওই চুক্তি ভঙ্গ করা হয়েছে। ট্রাস্টি যদি চুক্তি ভঙ্গ করে, তারপরে ক্ষমতার বাইরে যায় কোনো চুক্তি করা হইলে। এরপরে হচ্ছে যে চুক্তি সম্পাদন করতে হলে নিরবিচ্ছিন্ন 3 বছরের মতো অধিক সময়ের প্রয়োজন হয়। এরপরে হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষর হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে। আর 21 ক হচ্ছে চুক্তিটি লিখিত, মানে স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য যে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যাবে যদি ওই চুক্তিটা লিখিত হয় ও রেজিস্ট্রি হয় এবং চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ আদালতে জমা প্রদান করা যায়। আর বিক্রয় চুক্তিটি 1 জুলাই 2005-এর সময় হতে পরবর্তী যে কোনো সময়ের হলে 21 ধারার বিধান প্রযোজ্য হবে। 1 জুলাই 2005-এর আগের বিক্রয় চুক্তির ক্ষেত্রে 21 ক এর জন্য প্রযোজ্য হবে না।
তারপর হচ্ছে 31, 22 সরি 22 হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষেত্রে ইচ্ছাধীন ক্ষমতা। এটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে ডিক্রি প্রদানের এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক, আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা মঞ্জুর করতে বাধ্য নয় আদালত। কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাচারিত নয়, বরং তার হচ্ছে কি বলে যুক্তিসঙ্গত বিচার কার্যাবলী মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত, আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। আচ্ছা, তারপরে হচ্ছে 31। যা 31 হচ্ছে যখন 31 হচ্ছে আচ্ছা 31 হচ্ছে দলিল সংশোধন করা যেতে পারে। দলিল সংশোধন করা যেতে পারে দুইভাবে। এতে হচ্ছে প্রত্যয়ন বা পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে লিখিত দলিল, অথবা চুক্তি মানে সত্যিকারের পক্ষগণের উদ্দেশ্য মানে ইন্টেনশন যদি প্রকাশ না করলে প্রকৃত উদ্দেশ্য দলিল সন্নিবেশ করার জন্য দলিল সংশোধন করা যায়। দলিল সংশোধন করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। চুক্তি বা দলিলের পক্ষগণ বা তাদের প্রতিনিধিরা দলিল সংশোধনের জন্য মামলা করতে পারে। দলিল সংশোধনের তামাদির মেয়াদ হচ্ছে 3 বছর। তামাদের 95-96 দ্বারা 95-96 অনুচ্ছেদ। দলিল সংশোধনের মামলা মূল্যায়নের কোর্ট ফি, অ্যাড ভ্যালুম কোর্ট ফি দিতে হবে। দলিল সংশোধনের শর্ত হচ্ছে 3টা। প্রতারণা ও পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে দলিল ভুলভাবে লিখিত হইতে হবে। তবে আদালত দলিল কার্যকর করার সময় পক্ষগণের প্রতারণা ভুল নির্ণয় করার সক্ষম হন এবং পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য নিরূপণ করতে সক্ষম হন, তাহলে দলিল সংশোধন করতে পারবেন। যখন যথাযথ মূল্য বিনিময়ে তৃতীয় কোনো ব্যক্তি সরল বিশেষ মূল্যের বিনিময়ে জমি ক্রয় করে, তখন তার অধিকারে হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না। তারপর হচ্ছে 35 হচ্ছে চুক্তিরোধ। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট কোনো যে কোনো ব্যক্তি চুক্তিটি রদ করার মামলা করতে পারেন, যার স্বার্থ আছে তিনি। চুক্তিরোধের তামাদি হচ্ছে 1 বছর। 114 অনুচ্ছেদ তামাদি আইন। চুক্তিরোধের মামলা মূল্যায়ন মানে অ্যাড ভ্যালুম কোর্ট ফি আর কি, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। কারণ নিজের চুক্তিগুলো আদালতে রদ করতে পারেন, যেমন হচ্ছে যে চুক্তির বাতিলযোগ্য মানে ভয়েডেবল বা বাদী কর্তৃক অবসানযোগ্য, টার্মিনেটেড বাই দ্য প্লেন্টিফ। যে চুক্তিটি অবৈধ বা বাদীর চেয়ে বিবাদীর অধিকতর দোষী, বাদীর চেয়ে বিবাদী অধিকতর দোষী হয়। আদালত কর্তৃক বিক্রয় বা ইজারা ডিক্রি হওয়ার পর ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতো ক্রয় মূল্য বা অন্য অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে, যদি এটা হয় তাহলে হচ্ছে আদালত চুক্তি রদ করতে পারেন। এরপরে হচ্ছে 39 হচ্ছে যখন ওই কি বলে দলিল বাতিল যে ব্যক্তির বিরুদ্ধে কোনো লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য, সেই ব্যক্তি দলিল বাতিল আবেদন করতে পারবেন। দলিল বাতিল আবেদনকারীকে দলিলের পক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। দলিল বাতিলের মামলায় অ্যাড ভ্যালুম কোর্ট ফি দিতে হবে। দলিল বাতিলের আদেশ দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আর এটা 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তামাদি 91 অনুচ্ছেদ অনুযায়ী। সংযোগ প্রতিকার আইনের 39 ধারা অনুসারে শুধুমাত্র কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার মামলায় 1870 সালের কোর্ট ফি আইনের 2য় তফসিলে 12 অনুচ্ছেদে অনুসারে নির্দিষ্ট কোর্ট ফি প্রদান করতে হবে। কিন্তু কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার সাথে যদি দলিল অর্পণ বা বাতিলের আবেদন বা হয়ে থাকে, তাহলে প্রথম অংশের জন্য মূল্যমানের উপর কোর্ট ফি আইনের 7-4 গ ধারা অনুযায়ী সে পরিমাণ মূল্যের বাদী প্রতিকার চায় তা ব্যক্ত করে কোর্ট ফি প্রদান করতে হবে এবং দ্বিতীয় অংশের জন্য মূল্যানুপাতিক অ্যাড ভ্যালুম কোর্ট ফি দিতে হবে। এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে 31, 35, 39 নিয়ে 31 এর দলিল সংশোধন পক্ষগণ পারস্পরিক ভুল ও প্রতারণা থাকতে হবে, আর 35 এর চুক্তি বাতিলযোগ্য, বাদী কর্তৃক অবসানযোগ্য অথবা বাদীর চেয়ে বিবাদী একটা প্রশ্নের উত্তর করেন। 39 মামলা করতে পারবে কে? 39 দলিল বাতিলের জন্য মামলা করতে পারবে হচ্ছে যে কি বলে মানে দলিল সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। দলিল সংশ্লিষ্ট ব্যক্তি মানে হচ্ছে আমি আপনাকে দলিল আমি দাতা, আপনি গ্রহীতা, তাহলে আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, এরকম? যে কেউ করতে পারবে স্যার, যে কেউ করতে পারবে। যে কেউ করতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তি বলছেন কেন? স্যার যে সংশোধনের ক্ষেত্রে পক্ষ থাকতে হবে 31 দ্বারা স্যার, সংশোধনের ক্ষেত্রে পক্ষ থাকতে হবে। দলিল বাতিলের ক্ষেত্রে আপনি যে সংশ্লিষ্ট ব্যক্তি বলছেন কেন? এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষা উত্তর করতে পারবেন না।
আমার জায়গাটা আপনি সেল করে দিয়েছেন রহিমকে, আপনি রহিমকে বিক্রি সব- করেছেন, আপনি আমার জায়গা কেন রহিমকে বিক্রি করে দিবেন? তো আমি মামলা করতে পারবো না? তো এখানে আমি কে? আমি কি দলিল সংশ্লিষ্ট ব্যক্তি না, কিন্তু আমি হচ্ছে এনি না পার্সন বাট এগ্রিপ্ট। জি হম, ঠিক আছে, হয়েছে, পারবেন ইনশাল্লাহ। তাহলে স্যারের থেকে বলে ফেলছি, এবার চলেন লিমিটেশনে চলে যাই, দেখি লিমিটেশনে কি আছে। স্যার আপনি দেখতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ, জি স্যার, এখন ভালো লাগতেছে। না না, আমি নাস্তা করতেছিলাম যে ওই আমার আমার নাস্তা দিচ্ছে, তো এই জন্য স্যার একটু চালাকি করলাম আর কি আপনাদের থেকে। আমি যে ওনারা সেটা ওনারা বুঝতে বলে পারছি স্যার, আওয়াজ হচ্ছে তো প্লেটের, এটা বুঝে গেছে। ও না, আমি আবার এর মধ্যে আরেকটা কাজও করছি, ওই দুইটা কাজ একসাথে করছি। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনাচ্ছে। আসেন, এবার হচ্ছে আমরা স্যার ওই যে বলেন। 24-25, স্যার স্যার একটা 24-25, তারপরে 27-28, এই চারটা ধারা একটু সমস্যা হয় স্যার। এগুলা এই চারটা ধারার মধ্যে আমি বলি, এই চারটা ধারার মধ্যে যেটা দেখবেন সেটা হচ্ছে একটা আচ্ছা, জাস্ট একটু বলে ফেলি, কিন্তু এই ধারাগুলো আপনার হচ্ছে জাপসাই থাকবে। এটা শুধু আপনার না, সবারই জাপসাই থাকে, ওই জায়গা থেকে প্রশ্ন আসে না। একটা প্রশ্ন আসছিল মনে হয় না একবার, 29 এখানে মনে হয়। না, ওই 24, 25, 26 ওই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে। দাঁড়ান, তাড়াহুড়ার কোনো কারণ নাই, আস্তে আস্তে দেখি আমরা। স্যার ওই 1 নম্বর বাদ দিলাম স্যার, নিও না, ওই 1 ওটা নম্বর নেব ওটা না। তারপর একটু দেখে নিয়েন নি, ওটা ওটা একটু দেখে নিয়েন। ওখানে আপনার হচ্ছে আচ্ছা, আসেন আবার তামাদিতে চলে যাই। তামাদিতে চলেন। তামাদি কয় নাম্বার? 3। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বারা কত কত? আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বারা 27, এগুলো তো প্রশ্ন আসে নাই। 27, 28, তারপরে 26, এগুলো থেকে প্রশ্ন আসে নাই। সামনে একটা প্রশ্ন হইতে এই জায়গা থেকে আসতে পারে আমার মনে হয়। এগুলো খুব একটা প্রশ্ন আসছিল যে 8 জন, আপনারা শুধু ওই যে গিয়াটা একটু দেখে নিয়েন। আপনি কি অন করে রাখছেন? আপনার হচ্ছে ওই এই, এখানে একটা বিষয় আছে, মাইক্রোফোন অন করেন। 23, যারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। কে কে পেতে পারে? এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিয়েন কে কে পেতে পারে। চলেন এবার লিমিটেশন এক। লিমিটেশন একটা কোনটা কোনটা দেখবেন। লিমিটেশন এক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন কোনটা কোনটা ধারা। আগে দেখি, আগে আমরা ধারা মনে মনে করি। ধারা প্রথমে 100% গ্যারান্টেড কোনটা কোনটা আছে সেটা আগে একটা তালিকা করে ফেলি, মানে যেগুলো আমাদেরকে এখন দেখা লাগবে। প্রথম আমরা দেখব ধারা 3, লিখেন 3, 5, 6, 7, 8, 3, 5, 6, 7, 8, 9, 12, 14, 18, 18, 19 হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন লিখিত। এগুলো লিখিত তো আসবে। ইফেক্ট অফ ফ্রড, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট, 18, 19। তারপরে 22, 26, 100% গ্যারান্টেড লিখেন পাশে। 26, 28, 29। এবার ব্র্যাকেট দিয়ে আরেকটা কথা লিখেন, 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 12, 14, 26, 28, 29। কয়টা হলো? 3, 5, 6, 7, 8, 1 2 3 4 5 12, 6 14, 7 8 14, 9টা। 14, 26, 28, 29, 10টা। এই 10টা সেকশন লিখে রাখেন পাশে, 100% গ্যারান্টেড, প্রশ্ন আসবেই। যে 10টা সেকশন প্রশ্ন আসবে লিখছি, এটা ব্র্যাকেটে লিখে রাখেন, গ্যারান্টেড 100%। আর এর বাইরে একটা কাজ হচ্ছে ওই, আর এর বাকিগুলো বললাম। এরপরে নিচে লিখে রাখেন মডেল টেস্ট মাস্টারে যেসব জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে ওই জায়গাগুলো একটু দেখে নিব, ওই জায়গাগুলো ক্লিয়ার করে নিব, এই কথাটা লিখে রাখেন। এবার একজনে গিয়া করেন, বলেন 10টা এই সেকশনগুলো একটু সামারি করেন। একটা করবেন মাত্র 20 সেকেন্ড,
মানে আপনার সময় 2 মিনিট, 2 মিনিটে শেষ করেন। এমনি হেডলাইন বলে গেলে হবে না, ভিতরের কথাগুলো বলতে হবে। ভিতরের কথাগুলো বলতে এক ওয়ার্ড বলবেন, ঠিক আছে? এক ওয়ার্ড বলবেন মানে কিরকম, আমি যেমন সেকশন 5 একজন বলছেন একটু আগে, দখল গ্রহণ দখল গ্রহণ দখল প্রদান, এই কথাটা বলে শেষ। অধিকার নির্ধারণ, অধিকার ঘোষণা, এক ওয়ার্ড বলে বলে চলে যান, তাহলে বুঝতে পারবো আমরা। স্টার্ট করেন, জাস্ট 2 মিনিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, কে বলবো? আমি বলে দিই। এটা বলবে মিস্টার আনিসুর রহমান আছেন? মিস্টার আনিসুর রহমান আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন, আপনি বলেন, সামারি করেন। আমাদের বলবো বলেন। জি স্যার, তিনি আছে হচ্ছে যে আপিল না মূল মূল মামলা, আপিল, দরখাস্ত তিনটির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর যদি আবেদন নাও করে বাদী, তাহলে মামলা খারিজ হবে। পাঁচে হচ্ছে আপিল, লিভ টু আপিল, রিভিশন এনি অ্যাপ্লিকেশন, এই ক্ষেত্রে বিলম্ব মৌকুফ সহ আবেদন করা যাবে। ছয়তে হচ্ছে লিগাল ডিসেবিলিটি, উন্মাদ, জ্বর বুদ্ধি এবং নাবালক। আর সাথে হচ্ছে প্রতিনিধি, যে প্রতিনিধির বিরুদ্ধে যে কোনো একজন এই মামলা পরিচালনা করতে পারবে, যদি তাহলে থাকে পরিচালনা থাকে, তাহলে তামাদি কার্যকর হবে না। আটে হচ্ছে 7 এবং 6-এর ব্যতিক্রম হচ্ছে 8-এ। 9 হচ্ছে যদি মামলা তামাদি একবার শুরু হয়, তা আবার আর বন্ধ, কোনো কার্যধারা এটা বন্ধ করবে না। 12 হচ্ছে যে বন্ধ নকল রায় নকল এবং রোয়েদাদ এর কপি তোলার দিন, যদি কপি তোলার দিনগুলি তামাদি মেয়াদ থেকে বাদ যাবে। 14 হচ্ছে যদি কোনো সৎ উদ্দেশ্যে ভুল আদালতে আর্জি দাখিল করে, এর মধ্যে যদি তার মেয়াদ শেষ হয়ে যায়, তামাদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে নতুন ভাবে সৎ উদ্দেশ্য হলে মামলা করার পরে সুযোগ নেবে, তামাদি মেয়াদ বাড়িতে হবে বা মামলা করার পরে সুযোগ পাবে। 8 হচ্ছে প্রতারণা। আর 19 হচ্ছে যদি তার দরখাস্ত বা মূল মামলা আপিলের ক্ষেত্রে স্বীকৃত হতে হবে এবং দায় স্বীকার থাকতে হবে এবং স্বাক্ষরিত হতে হবে। 26 ইজমান রাইস। 18 হচ্ছে ইজমান রাইস হচ্ছে 20 বছর হচ্ছে বেসরকারি লোকের জন্য এবং সরকারি লোকের জন্য 60 বছর। তারপরে 28 হচ্ছে জবরদখল। নির্বাচনে যদি 12 বছর যদি কেউ জমিতে দখল মানে নিরবিচ্ছিন্ন ভাবে থাকে, দখলে থাকে, তাহলে সেই ইজমান রাইটস তার মানে ওই জবরদখল, পজেশন, অ্যাডভার্স পজেশন। আর 29 হচ্ছে সংরক্ষণ বা সেভিংস। আপনার এভাবে স্লোলি বললে হবে? মিস্টার সেলিম রাজার পিছনে তো আমার মতো ফর্দা দেখতেছি, এমডি বেলালকে দেখতে পাচ্ছি, বাকিদের কি অবস্থা? বাকিদেরকে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আরেকজন বসে হোয়াইট বোর্ড, এটা মনে হয় ডিসির অফিস। ওকে, এবার আমরা তাহলে অনেকগুলা বিষয় নিয়ে আমরা বললাম। এবার আমরা আরেকটা জায়গা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আর্টিকেল গুলো একটু দেখতে হবে, ঠিক আছে? আর্টিকেল গুলো তালিকা আমি আপনাদেরকে একবার দিছিলাম, মনে আছে আপনাদের? জি মনে আছে। হ্যাঁ, তালিকাটা একটু দেখে নিবেন। আর এর বাইরে যেগুলো থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে, যেসব আর্টিকেল থেকে, ওই আর্টিকেল গুলো দেখে নিবেন। আর মডেল টেস্ট মাস্টারের যেসব আর্টিকেল গুলো আমি টাচ করছি, এগুলো একটু দেখে নিবেন। লিমিটেশনের এর বেশি প্রিপারেশনের দরকার নেই, ঠিক আছে? এর প্রিপারেশনের দরকার নেই। তাহলে আমাদের 3টা সাবজেক্টে প্রিপারেশনের ক্লোজ করলাম। আপনার হচ্ছে লিমিটেশন, তারপরে হচ্ছে এই এসআর এবং হচ্ছে সিপিসি,
বার কাউন্সিলটা নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা নিয়ে অলরেডি অনেক পড়াশোনা আপনারা করছেন। এবার চলেন একটু আমরা সিআরপিসি তে যাই। সিআরপিসি তে যাই। পেনাল কোড নিয়ে জাস্ট একটা ডিরেকশন বলি। পেনাল কোডের প্রথম ডিরেকশন হচ্ছে আপনাদের শাস্তি নিয়ে। আপনারা শাস্তি কয়টা দ্বারা মুখস্থ করছেন বলেন তো? স্যার শাস্তি শাস্তি তো স্যার মনে থাকে না, যার কারণে ওইভাবে আলাদা কোনো ফোকাস দেয়নি শাস্তিতে। এমনিতে যতটুকু মনে থাকে ততটুকুই। ডেকুটি উইথ মার্ডার সেকশন কত? মার্ডার হলো 396। আপনার বাসায় আমি গিয়ে ল্যাপটপ ভেঙে ফেলছি, কোন ধারার অপরাধ? স্যার আপনার ল্যাপটপ আমি ভেঙে ফেলছি, আপনার ল্যাপটপ। 425। স্যার মিসচিফ, এটা 425। 626। দেখেন তো কি আছে অনধিকার প্রবেশ। এটা রোবারি ল্যাপটপ ভাঙার অবারই হবে। স্যার ক্ষতি স্যার, অনিষ্ট সাধন। আপনি যখন আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা কোন ধারার অপরাধ দিচ্ছে, তখন আপনি আমাকে 425 বলতেছেন কেন? আমরা কি মামলা কি ওই যেগুলো সংজ্ঞা আছে ওগুলা দিয়ে মামলা করি নাকি শাস্তি দিয়ে মামলা করি? শাস্তি দিয়েছে। পেনাল সেকশন দিয়ে মামলা করি যেগুলোতে শাস্তি আছে। তো একজনে বলছেন 25, এটা হবে না, এটা তো সংজ্ঞা আছে। আরেকজনে বলেছেন 26। 26-এ কি আছে? 26-এ আছে আপনার হচ্ছে অনিষ্ট সাধন। যদি অনিষ্ট সাধন করে। আর সাথে সাথে কি আছে? 50 টাকা বা এর বেশি পরিমাণ ক্ষতি করলে, তার মানে 50 টাকা পর্যন্ত 26। 50 টাকার উপরে হলে ল্যাপটপের দাম কি 50 টাকা? জি না, 27। 27। এগুলো ধরে ফেলতে হবে। যাই হোক, পরীক্ষায় আপনারা পেনাল কোডে প্রবলেম ফেস করবেন। পেনাল কোডে প্রথমত হচ্ছে যেগুলো ধরেন নিয়মিত মামলা হয়, কিছু ধারা আছে যে প্রায় সময় মামলা দেখি আমরা। প্রিভিয়াসে আগে প্রথমে শাস্তি কোন ধারা থেকে আপনি পড়বেন এটা ফিক্সড করে ফেলেন, কারণ এগুলো পরীক্ষা ডিস্টার্ব করবে আপনাকে। যেগুলো নিয়মিত মামলা হয় এগুলো আগে দেখে ফেলবেন। ধরেন 326, 25, 323, 324, 302, 307, 304, সুরি 379, 80, 81, ডেকুটি উইথ মার্ডার 345, 395, 96, 395। তারপরে হচ্ছে আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়া 391, 92, এই সাইডটা। এদিকে আবার একটা মৃত্যুদণ্ড আছে 394 না কত। তারপরে হচ্ছে আপনার মিথ্যা মামলা সাক্ষী 200, মিথ্যা মামলা করলে সাজা 211। তারপরে এর বাইরে আবার হচ্ছে জালি ইয়ে আছে, মানহানি আছে 500 ধারা। বেসিক্যালি হচ্ছে যেসব ধারাগুলো কোর্টে প্রায় সময় আমরা মামলা করি এবং যে ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আছে জুডিশিয়ারি, বিশেষ করে জুডিশিয়ারি বার কাউন্সিল, ওই শাস্তিগুলো আগে দেখে ফেলবেন। মুখস্থ করবেন না, বারবার দেখে দেখে চলে যাবেন, তাহলে এটা অটোমেটিক্যালি মাথায় সেট হবে। আর এর বাইরে আপনার হচ্ছে মডেল টেস্ট মাস্টারে 600 আপনার হচ্ছে কি আছে পেনাল কোডের প্রশ্ন আসে, ওই 600টা জায়গা আপনারা একটু ক্লিয়ার করে ফেলবেন। 600টা জায়গা, 600 জায়গা পেনাল কোডের ক্লিয়ার করে নেবেন। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, যেসব জায়গা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে, যেসব ধারাগুলো থেকে আপনারা 2টা কাজ করেন পেনাল কোডের। এই মডেল টেস্ট মাস্টারে যেসব জায়গাগুলো আমি টাচ করছি ওগুলো একটু ক্লিয়ার করে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেসব ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে, নিচে প্রিভিয়াস প্রশ্ন অ্যাটাচ করা আছে ওই ধারাগুলো একটু দেখে ফেলেন। পেনাল কোড আশা করি বেশি আপনাদের আর প্যারা নিতে হবে না। এবং আমি এই ধারাগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে ওখানের মধ্যে ম্যাক্সিমাম কভার হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন যেটা নিয়ে বেশি প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে সিআরপিসি নিয়ে কিছুক্ষণ আমরা কথা বলি। সিআরপিসি আরেক হচ্ছে আপনাদের টেনশনের গুড়া। আচ্ছা বলেন, আগে সিআরপিসি থেকে কয়েকটা প্রশ্ন করি। কেউ একজন যদি মিথ্যা মামলা করে, কোর্ট তাকে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বলেন? হ্যাঁ, সিআরপিসি 1,000 টাকা স্যার জরিমানা। 1000 টাকা জরিমানা, এটা কোথায় পেয়েছেন আপনি? 250 তো মিথ্যা মামলা। এরা একজনও বলতে পারতেছেন না? মিথ্যা মামলা করলে কোর্ট কত? 500 টাকা জরিমানা। 1 মাস 500 টাকা, ওটা তো আপনার 500 টাকা, ওটা তো ক্ষতিপূরণ। সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ 3000 টাকা ক্ষতি হতে পারে, এটা বলতে পারতেছেন না কেন? এগুলো তো ভেরি কমন প্রশ্ন।
3,000 টাকা এবং ইয়া কত, জেল কত? 6 মাস। 6 মাস। এগুলো তো উত্তর করতে হবে। ডিসচার্জের কথা কোথায় কোথায় আছে বলেন তো দেখি। 203, হ্যাঁ, তারপরে 241, 203 আছে ডিসচার্জের কথা। সরি 202, 202 এর 2 খ। কি 202 দিয়ে এরকম? স্যার 173, স্যার 241 ক, তারপরে তারপরে স্যার 265 সি। 265 সি, 241 এর 1। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে তারপর 494 ম্যাজিস্ট্রেট আছে একটা, ওই যে পাবলিক ম্যাজিস্ট্রেট প্রসিকিউটর যখন। ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয়ের উপর মামলা আমলে নিতে পারে, কোন কোন বিষয়ের উপর স্যার মামলা আমলে নিতে পারে, কোন কোন বিষয়ের উপর? পুলিশি তিনটা বিষয়ের উপর নিতে উপরে, পারে স্যার। তিনটা বিষয়ের উপরে আমলে নিতে পারে স্যার। কি কি? পুলিশি রিপোর্ট, তারপরে স্যার নিজস্ব জ্ঞান, আরেকটা অভিযোগ স্যার, দাখিলের মাধ্যমে। অভিযোগের ভিত্তিতে। তারপরে অভিযোগ রিপোর্ট এবং নিজ উদ্যোগে। অভিযোগ রিপোর্ট, নিজস্ব জ্ঞান স্যার। নিজে দেখে শুনে। আচ্ছা, সিআরপিসির সেকশন 54 এ কয়টা বিষয়ের উপর আপনার হচ্ছে ইয়ে আছে? 9টা। 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 বিনা ওয়ারেন্টি। পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসছে। নয়টা বিষয়। নয়টা বিষয়। ওকে, সিআরপিসি তে আপনাদের ইয়াতে সাবজেক্টিভ টেস্টে কত নাম্বার উঠে? তার 60-65 এরকম। হুম, 65? জি স্যার। আচ্ছা আচ্ছা, একজনের শুরু থেকে একটু সামারি করুন তো দেখি। আপনার হচ্ছে যেই সব ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসে, শুধু জাস্ট সেগুলো সামারি করবেন। একেবারে শুরু থেকে যান, সামারি করবেন, যে জাস্ট হচ্ছে কনসাইজটা বলবেন, হেডলাইন না, যেটা প্রশ্নের উত্তর সেটাই বলবেন। সে শুরু করেন, একজন বলেন। ধারা 6 থেকে স্টার্ট করেন, তবে ধারা 2টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সংখ্যাগুলো ধারা 6 থেকে স্টার্ট করেন। দেখে দেখে বলেন, সমস্যা নেই। ফৌজদারি কার্যবিধির 103-302 ধারা মোতাবেক। না, আপনার হচ্ছে সেকশন 6 থেকে বলা স্টার্ট করেন, একজন বলেন। স্পিডে বলতে হবে, দেখি কে পারেন। আফরিন আক্তার সানু কি আছেন আমাদের সাথে? আফরিন আক্তার সানু কি আছেন? আসসালামাইকুম ভাই, আমি হচ্ছে আমার ওয়াইফের আইডি দিয়ে চালাচ্ছি, তো আমার ফোনটা একটু হারাই গেছে সেই কারণে। আপনি বলেন, আপনি সেকশন 6 থেকে সামারি করেন। জি,
যেগুলোতে যে সেকশন দ্বারাই প্রিভিয়াস প্রশ্ন আসছে আপনি এগুলো সামারি করে সামনে যান, এরপর আমি সামারি করবো। আচ্ছা, সিআরপিসি। হ্যাঁ হ্যাঁ জি, সিআরপিসি হচ্ছে আপনার 6 ধারায় বলা আছে যে ক্রিমিনাল কোড, যে ক্রিমিনাল কোড দেওয়ার হচ্ছে শ্রেণীবিভাগ, কয় শ্রেণীর ক্রিমিনাল কোড থাকতে পারে সেই সম্পর্কে বলা আছে 6 ধারায়। আপনার এখানে হচ্ছে 2 ধরনের ক্রিমিনাল কোড থাকবে, একটা কোর্ট অফ সেশন আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। সবাই একটু ধরেন, বই ধরে ধরে চলে যান। আপনি আর স্পিড বলেন, এত স্লো হইলে হবে না। সেকশন 6 এ জি ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড, 2 ধরনের ক্রিমিনাল কোড আছে, কোড অফ সেশন, কোড অফ একদম। ম্যাজিস্ট্রেট। 2 ধরনের ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল, এক্সিকিউটিভ। 4 ধরনের জুডিশিয়াল, জি আচ্ছা। সিএমএম, জি সিজিএম, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস শেষ। এরপর আরেকটাতে চলে যান। স্পিড আনেন 12 জি মতো করে করেন, বাকিরা মিলাবে জাস্ট। সেকশন 9। হ্যাঁ জি 9। সেকশন 9 তে আছে দায়রা আদালতের শ্রেণীবিভাগ কথা বলা আছে। এখানে 3 ধরনের দায়রা আদালত থাকবে, একটা হচ্ছে সেশন জাজ, আর একটা হচ্ছে অ্যাডিশনাল সেশন জাজ, আর একটা হচ্ছে জয়েন্ট সেশন জাজ। আচ্ছা, তারপরে 31 কত ধারায় যাব? যে ধারা থেকে প্রশ্ন আসছে, 17 থেকে প্রশ্ন আসছে। 10 থেকে প্রশ্ন আসছে। কোশ্চেন আছে। জি 10-এ বলা আছে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার মেট্রোপলিটন এলাকায় এই আপনার সরকার প্রত্যেক জেলায় মেট্রোপলিটন এলাকায় যেমন উপযুক্ত মনে করেন তত সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার 10-এর 5 হচ্ছে সরকার বিসিএস থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। আর আরেকটা কথা হচ্ছে 10-এর 7-এ বলা আছে যে সরকার মেট্রোপলিটন বা মহানগর এলাকায় পুলিশ কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করতে পারবেন। 10-এর 5 এবং 7 ইম্পর্টেন্ট। আর 11 সেকশন 11 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে নিয়োগ হয় অনুচ্ছেদ অনুযায়ী বিজিএস থেকে। আর একটা হচ্ছে সরকার যদি মনে করে যে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। আর এখানে হচ্ছে 11-4টা ইম্পর্টেন্ট। 11-4 হচ্ছে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা অর্পণ করতে পারেন। এটা 11-4-এ বলা আছে। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করলে তখন তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য করা হবে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে। তারপর হচ্ছে আপনার 12-তে সেকশন 12-তে আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট হচ্ছে 12 আছে, প্রশ্ন আসে নাই। আচ্ছা আমি দেখে বলি 17 কোনটা কোনটা আসছে এটা আমি দেখে বলতেছি। জি তারপর হচ্ছে 16 না 17-তে আছে। 17-তে বলা আছে আপনার ম্যাজিস্ট্রেট গণের অধীনতা বা কে কার অধীন। এখানে আপনার আহ, সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীন। আর তারপরে বলছে যে সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিশেষ অর্থাৎ স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। আর সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম এর অধীন। তারপর বলতেছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অর্থাৎ এমএম এবং সিএমএম এটা হচ্ছে আপনার মেট্রোপলিটন সেশন জাজ মহানগর দায়রা জজের অধীন। আর সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হতে পারে আপনার সিজেএম ম্যাজিস্ট্রেট, সিজেএম অথবা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে সেশন জাজের অধীন। তারপর হচ্ছে 25 22 আছে 22 আসছে 22 কি আছে? 22 নাই তো। মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস। ও মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস। আর একটা আছে 25 ওই যে মফস্বল এলাকার বাইরে জাস্টিস অফ দ্য পিস। অধিকার বলে জাস্টিস। জি তারপর হচ্ছে জি 29-এর আগে হচ্ছে 33-এ আমরা আসি হচ্ছে 32-এ।
32 হচ্ছে ম্যাজিস্ট্রেট গণের জেনারেল পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এনারা হচ্ছে 10,000 টাকা জরিমানা করতে পারে এবং 5 বছর কারাদণ্ড দিতে পারে। আর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা এবং 3 বছর কারাদণ্ড। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2,000 টাকা জরিমানা, 2 বছর কারাদণ্ড। আর এই থার্ড ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের মানে হচ্ছে জরিমানা বা কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর 33 হচ্ছে আপনার 33-এর অর্থাৎ 33 এতে হচ্ছে ম্যাজিস্ট্রেট গুলোর উচ্চতর ক্ষমতার কথা বলা আছে, যে এখানে আপনার ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। যখন সেটা মানে উচ্চতর ক্ষমতা প্রয়োগ করবেন তখন তিনারা হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। আর 29-এর সিতে বলা আছে যে 7 বছর দিতে পারবে, এটা কোথায় বলা আছে? এটা আপনার হচ্ছে 33-এর এই উচ্চতর ক্ষমতা মানে কি? মানে 33-এর এত কখন উনি শাস্তি দিবেন? এটা হচ্ছে যখন সরকার তাকে স্পেশাল পাওয়ার দিবে। কোন ধারায় পাওয়ার দিবে? 29-এর সি। 29-এর সি। 33-এর ঠিক আছে। আপনার ওইখান থেকে আরেকজন বলেন, ওইখান থেকে বলবেন হচ্ছে আসাদুজ্জামান, মিস্টার আসাদুজ্জামান প্লিজ। আসাদুজ্জামান আছেন? শেখ রহমান আছেন? শেখ রহমান? খালিদ সাইফুল্লাহ আছে? খালিদ সাইফুল্লাহ জি আছে ভাইয়া, ওখান থেকে বলো। হ্যাঁ, এরপরে বলো। 46-এ চলে যাও। 46 এত স্লো হলে তো হবে না। 46-এ অ্যারেস্ট কিভাবে করবে বলো? অ্যারেস্ট কিভাবে করবে? সে যদি আত্মসমর্পণ না করে তখন 46 হচ্ছে গ্রাম্য প্রধান হিসাবরক্ষক কি? জমির মালিক 46 গ্রাম্য প্রধান নাকি? 46 হচ্ছে অ্যারেস্ট কিভাবে করবে? অ্যারেস্ট কিভাবে করতে হবে? স্পর্শ আটকের মাধ্যমে গ্রেফতার করবে। গ্রেফতারের চেষ্টায় বাধা দিলে সকল প্রয়োজনীয় পন্থা অবলম্বন করা যাবে। ইয়েস। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধে অভিযুক্ত আসামি গ্রেফতার করার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। এটা ওকে ওকে, কন্টিনিউ। হ্যাঁ, তারপরে সামনে চলেন। এগুলি দেখো যে মানে না, যেগুলো আছে প্রিভিয়াস প্রশ্ন সেগুলো টাচ করেন। আচ্ছা, পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, পুলিশ 9 প্রকার ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এমন সন্দেহ হলে, ঘর ভাঙার সরঞ্জাম পেলে, অপরাধী ঘোষিত হলে, চোরাই মাল পাওয়া গেলে, পুলিশ অফিসারের কাজে বাধা দিলে, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নের চেষ্টা বা পলায়ন করলে, সশস্ত্র বাহিনী হতে পলায়ন করলে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের অধীনে আমলযোগ্য অপরাধ করলে, মুক্তিপ্রাপ্ত আসামি 565 ধারায় শর্তভঙ্গ করলে, যাকে গ্রেফতার করার জন্য অনুরোধ করা হয়েছে, এই 9 ধারায় পুলিশ গ্রেফতার করতে পারে। তারপরে আসা যায় হচ্ছে ইয়াতে তারপরে হচ্ছে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার এবং এরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। এটা হচ্ছে বেসরকারি ব্যক্তি প্রাইভেট পার্সন গ্রেফতার করতে পারবে জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে, নন বেলেবল ও কগনিজেবল অফেন্স, অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, প্রোক্লেম অফেন্ডার, অনাবশ্যক বিলম্ব না করে পুলিশ অফিসারের নিকট দিবেন অথবা পুলিশ অফিসারের অনুপস্থিতির ক্ষেত্রে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবেন অথবা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। 59। তারপর হচ্ছে 65 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতি গ্রেফতার। কোন নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে
ও তার এখতিয়ারের অধীন এই এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে অথবা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন ও পরিস্থিতি অনুসারে পরোয়ানা জারি করতে পারেন। তারপরে হচ্ছে ইয়া, তারপর হচ্ছে পরোয়ানা। পরোয়ানাতে আছে হচ্ছে ৭৬, আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। কোর্ট মে ডিরেক্ট সিকিউরিটি টু বি টেকেন। গ্রেফতারকৃত ব্যক্তি জামিনদার সহ একটি মুচলেকা সম্পাদন করতে পারলে পরোয়ানা প্রয়োগকারী অফিসার বা পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে জামিন দিতে পারেন। এটা হচ্ছে কি ৭৬। তারপরে ৮১। ৮১ হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে ৮০ বলেন, ৮০ বলেন, যাকে গ্রেফতার করেছেন তাকে সামারিটা বলতে হবে যে ওয়ারেন্টে কি আছে। এরপর আরো সামনে চলেন, ৮৭-তে চলেন, ৮৬, ৮৭, ৮৮ বলেন, গুরুত্বপূর্ণ। ৮৭ আছে। আচ্ছা, ৮৭। ৮৭ তো ৮৭ পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি। সাক্ষ্য গ্রহণ করার পূর্বে বা পরে যদি আদালতের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে যার বিরুদ্ধে পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি পলাতক হইয়াছে বা পরোয়ানা কার্যকর না করা পর্যন্ত না হওয়ার জন্য সে আত্মসমর্পণ করেছে, আত্মগোপন করেছে, তখন আদালত উক্ত পলাতক ব্যক্তিকে ৩০ দিনের কম নয় এমন সময় দিয়ে একটি নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার নির্দেশ দিয়ে হুলিয়া জারি করতে পারেন। হুলিয়া লিখিত আকারে জারি করতে হবে। নিম্নলিখিত বইয়ে হুলিয়া জারি করা যায়: প্রকাশ্য স্থানে জনসম্মুখে পাঠ করে, উক্ত ব্যক্তির বাড়ি অথবা গ্রামের প্রকাশ্য স্থানে লটকিয়ে এবং আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে। হুলিয়া প্রদানকারী আদালত হুলিয়া জারি করা হয়েছে মর্মে লিখিত বিবৃতি দিলে তা ওই বিষয়ে চূড়ান্ত সাক্ষ্য হবে। হুলিয়া জারি করার হুলিয়া জারি করার ক্ষমতা সকল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। প্রথমে পরোয়ানা জারি করা না হলে হুলিয়া জারি করা যায় না। ৮৮, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। শুধুমাত্র হুলিয়া জারিকারী আদালত যে কোনো সময় হুলিয়াধীন ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। যে আদালত ক্রোক আদেশ দিয়েছে ওই আদালতের এখতিয়ারের বাইরে এলাকায় ক্রোক কার্যকর করতে হলে সেখানে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন লাগবে। ঋণ অথবা অস্থাবর সম্পত্তি ক্রোক করতে হবে, আটক করে অথবা রিসিভার নিয়োগ করে অথবা উক্ত সম্পত্তি অর্পণ ডেলিভারি নিশ্চিত করে অথবা আদালতের ইচ্ছানুসারে এরূপ সমস্ত ব্যবস্থা অথবা যে কোনো দুটি ব্যবস্থা গ্রহণ করে। স্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদেশ দেওয়া হলে এবং সরকারকে রাজস্ব প্রদানকারী জমি হলে যে জেলায় এটি অবস্থিত ওই জেলার কালেক্টরের মাধ্যমে ক্রোক করতে হবে এবং অন্য সকল ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে ক্রোক করতে হবে। দখল গ্রহণ করে, রিসিভার নিয়োগ করে, উক্ত সম্পত্তি অর্পণ বা ডেলিভারি নিষিদ্ধ করে অথবা আদালতের ইচ্ছা অনুসারে এরূপ সমস্ত ব্যবস্থা অথবা যে কোনো দুটি ব্যবস্থা গ্রহণ করে। ৫ নম্বর হচ্ছে কি, ক্রোকৃত সম্পত্তি প্রাণী অথবা সহজে পচনশীল প্রকৃতির হলে আদালত প্রয়োজন মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারেন। এই ধারার অধীন নিযুক্ত রিসিভারের ক্ষমতা, কর্তব্য, দায় দায়িত্ব দেওয়ানি কার্যবিধির ১৯০৮ সালের তফসিল ১-এর ৪০-এর আদেশ দায়িত্ব অনুসারে নিযুক্ত রিসিভারের কর্তব্য দায়িত্ব অনুরূপ হবে। ৬-এর ক হচ্ছে প্রকৃত সম্পত্তিতে হুলিয়াধীন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির স্বার্থ থাকলে উক্ত ব্যক্তি ক্রোকের তারিখ হতে ৬ মাসের মধ্যে দাবি উপস্থাপন করবে। এরূপ দাবি তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ বা আংশিক গ্রাহ্য হতে পারে। দাবি বা আপত্তিকারীর মৃত্যুর পর তাদের আইনসঙ্গত প্রতিনিধি উক্ত দাবি বা আপত্তি পরিচালনা করতে পারবেন। ৬-এর খ, যে আদালত ক্রোকের আদেশ দিয়েছেন দাবি অথবা আপত্তি সেই আদালতে করতে হবে। ৬-এর গ, দাবি বা আপত্তি যে আদালতে করা হয়েছে সে আদালত সেই বিষয়ে তদন্ত করবেন। এরূপ দাবি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট করা হলে তিনি তার নিষ্পত্তির জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণ করবেন। ৬-এর ঘ, উক্ত দাবি সম্পূর্ণ বা আংশিক গ্রাহ্য হলে উক্ত আদেশের ১ বছরের মধ্যে সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করতে পারবে। ৭ নম্বর,
হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়াতে উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতভুক্ত হবে, কিন্তু ক্রোকের তারিখ হতে 6 মাস পার না হওয়া পর্যন্ত এবং উপধারা 6 এর অধীন কোনো দাবি বা আপত্তি করা হলে তা উক্ত উপধারা অনুসারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তি বিক্রয় করা যাবে না। কিন্তু সম্পত্তি যদি দ্রুত ও স্বাভাবিকভাবে ধ্বংসশীল অথবা আদালত যদি মনে করেন তৎক্ষণাৎ মালিকের পক্ষে বিক্রয় অথবা লাভজনক হবে, তাহলে আদালত যখন উপযুক্ত মনে করবেন তা বিক্রয়ের ব্যবস্থা করতে পারবেন। প্রতিকার হচ্ছে ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন দায়ের করা যাবে। তারপরে তারপর হচ্ছে কি আপনার 99 কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা এবং তার পরোয়ানা জারির ক্ষমতা। কোন সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে উল্লেখিত বিষয় থাকলে আচ্ছা সরকারি গেজেটে বিজ্ঞাপন দ্বারা দেখেন এখানে, জি স্যার। হ্যাঁ এখানে প্রশ্ন পরীক্ষায় সেখানে যেটা আসবে সেটা হচ্ছে 2 মাসের যে বিষয়টা আছে 99 পেজে 2 মাসের মধ্যে হাইকোর্ট আবেদন করবে আর বাতিল করার পর থেকে 2 মাসের বিষয়টা পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আপনারা যদি আরেকটু সামনে যান সেকশন 100 অবশ্যই দেখে নেবেন। এরপরে সেকশন 103 থেকে একটা প্রশ্ন আসবে, আপনাকে সাক্ষী হতে বললো এই সিজার লিস্টে, আপনি সাক্ষী হতে কি করেছেন, ডিনাই করেছেন, তখন কোন ধারায় শাস্তি হবে বলেন তো? এটা 178 নাকি পিসির ভুলে স্যার গেলাম। 187 187 127 187, তাহলে 187 এটা দেখে নেবেন। এরপরে আপনারা সেকশন 1 এরপরে ডিরেক্টলি চলে যাবেন, এখানে মাঝখানে যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে কম, 144 145 ভালো করে দেখে নেবেন, প্রশ্ন অবশ্যই 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 আসবে। 144 145 এরপরে 148 একটু দেখে নেবেন। এরপরে আপনার হচ্ছে 154 থেকে 176 পর্যন্ত এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন একটা দুইটা অবশ্যই আসবে। 154 থেকে 176, 154 থেকে 176 পরীক্ষায় প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। এরপরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার টেকিং কগনিজেন্সের যে বিষয়টা আছে 191 190 191 192 193 190 কে কে নিতে পারবে, কোন কোন বিষয় থেকে নিতে পারবে। 193 কোড অফ সেশন নিতে পারবে না, নিতে পারবে যদি বিচারের জন্য পাঠানো হয়, এটা একটু দেখে নেবেন। সেকশন 200 দ্বারা দেখে নেবেন, 201 203 এই তিনটা দ্বারা দেখে নেবেন, 204ও দেখে নেবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আপনারা হচ্ছে চার্জে চলে যান। চার্জের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসবে 221 22 23 225 227 232। এরপরে 233 থেকে 240 এগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন, জয়েন্টার অফ চার্জেস 233 থেকে 240 দেখে নেবেন, শেষ। এবার আসেন বিচারের ক্ষেত্রে প্রশ্ন আসে 241 এর এ থেকে 241 এর এ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এবং হচ্ছে 245 থেকে আসবে, 247 থেকে 250 47 48 49 250 পরীক্ষা প্রশ্ন পাবেন। আর এর বাইরে আপনার হচ্ছে সামারি ট্রায়াল থেকে একটা প্রশ্ন আসবে যেটার উত্তর হচ্ছে 2 বছর পর্যন্ত, সামারি ট্রায়াল করে 2 বছর পর্যন্ত সাজা দেওয়া যায়, ঠিক আছে। এরপরে আপনার সেশন কোডের যে বিচার প্রক্রিয়া, সেশন কোডের বিচারের মধ্যে আপনারা 265 সিটা একটু ভালো করে দেখে নেবেন, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। ওখানে দুই একটা প্রশ্ন আসছে, বেসিক্যালি 265 সি থেকে আসছে। তাহলে আপনার হচ্ছে এর বাইরে আপনারা যদি যান 337 38 এগুলো থেকে প্রশ্ন আসে নাই, 340টা একটু দেখে নেবেন, 342টা দেখে নেবেন, 344 দেখবেন, 345 দেখবেন, 347 দেখবেন, 349 দেখবেন, 351 দেখবেন, 352 দেখবেন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। 50 পর স্যার 50 পর 51 51 52, তারপরে দেখবেন 353 এবং 359 সাক্ষ্য কিভাবে লিপিবদ্ধ করবে, এটা হচ্ছে আপনার ন্যারেটিভ, মানে প্রশ্ন উত্তর আকারে লিখবে না। এরপরে আপনার হচ্ছে 366টা দেখে নেবেন, 364 মোস্ট ইম্পর্টেন্ট, 369, এরপরে 374 থেকে 376 আপনার হচ্ছে আপনি যখন ডেথ পেনাল্টির জন্য যখন যাবে ডেথ রেফারেন্স যখন যাবে সেই ক্ষেত্রে কোর্ট কি কি করতে পারে। 382 দেখে নেবেন, আপনার হচ্ছে যদি প্রেগন্যান্ট মহিলা হয় সেক্ষেত্রে কোর্ট ওটা স্থগিত রাখতে পারে ডেথ পেনাল্টি যদি দেয় আর কি। 386 387 দেখে নেবেন, 386 388, এরপরে 399 দেখে নেবেন, শেষ। 401 402 403 100% গ্যারান্টেড দেখে নেবেন। এবার আসেন আপিলে 407 408 409 410 চারটা, 405 একটা দেখে নেবেন। 89 এতে যদি দরখাস্ত দেন সেটা যদি রিজেক্ট করে সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আপিল করতে হবে।
হ্যাঁ, তারপরে এই আপিল করা যাবে না তিনটা বিষয়, 412, 413, 414 সামারি ট্রায়াল। এটা হচ্ছে কি 412-তে যদি স্বীকার করে দণ্ড দিলে আপিল করা যাবে না, 413-তে 50 টাকা, 150 টাকা, 50 টাকা, আর একটা হচ্ছে কয়দিন যদি শাস্তি দেয়। 413 কি আছে? 1 মাস স্যার। 1 মাস 1 এবং মাস 50 টাকা। জি। আর 414 হচ্ছে সামারি ট্রায়াল, দেখে নিবেন। 417 100% গ্যারান্টেড লিখিত প্রিলি ভাইভা। 417 এ 100% গ্যারান্টেড লিখিত প্রিলি ভাইভা। এরপরে দেখে নেবেন 423, 427, 428 মোস্ট ইম্পর্টেন্ট, 431টা দেখে নেবেন। এরপর আসেন রিভিশনের মধ্যে 435, 436, 439, 39 এর এবং হচ্ছে 442 শেষ। এরপরে চলেন জামিনে দেখে নেবেন 496, 97, 98, 502 শেষ। এরপর আসেন 416 422, 417, 418, 423 শেষ। এরপর আসেন মামলা ট্রান্সফার 425 থেকে 428 মোস্ট ইম্পর্টেন্ট। আবার আসেন আরো সামনে 542 দেখে নিবেন, 540 দেখে নিবেন। সরকার জেল নির্ধারণ করবে না, এটা জেল নির্ধারণ সরকারই করবে, আদালত করবে না। 545 দেখে নিবেন, 556 দেখে নিবেন। যে বিচার আপনি করছেন এই বিচার আপনি আর শুনতে পারবেন না, আপিল শুনতে পারবেন না, যেখানে ইন্টারেস্ট আছে শুনতে পারবেন না। 561 দেখে নিবেন, কোয়াশমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আরেকটা 5 স্টার দিলে এখানে লিখবেন হচ্ছে প্রিলি মাস্টারে মডেল টেস্ট মাস্টারে 600 প্রশ্ন আছে। এই 600 প্রশ্ন 600টা জায়গা ক্লিয়ার করে রাখবেন। এই 600টা জায়গা থেকে আপনি হচ্ছে 70 থেকে 80% প্রশ্ন পেয়ে যাবেন। মডেল টেস্ট মাস্টারে সিআরপিসি থেকে আপনার হচ্ছে 600টা জায়গা ক্লিয়ার করে নেবেন, এখান থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবেন। মডেল টেস্ট মাস্টারের 600টা জায়গা, 600টা প্রশ্ন আছে, 600টা জায়গা ক্লিয়ার করে নেবেন। ঠিক সেম কথা এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, আমরা অনেকগুলো বিষয় বললাম। এর বাইরে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এখন শেষ সময়ে এসে আপনারা আনকমন যে বিষয়গুলো আছে এগুলো আর পড়বেন না। যেগুলো ভেরি কমন আপনারা সেগুলো পড়েন, মানে যেগুলো একেবারে 100% গুরুত্বপূর্ণ, তারপরে প্রিভিয়াস প্রশ্ন আসে, আর আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি এই ডিরেকশনটা মেনে চলেন। আমি কি আমাদেরকে বুঝাইতে পারছি? জি স্যার। আমি হচ্ছে সিভ ইঞ্জিনিয়ার, খেয়াল করেন। সিভ ইঞ্জিনিয়ার না, আমি হচ্ছে ট্রেনের চালক। আমি ট্রেন ছেড়ে দিছি, এটা যাত্রাবাড়ি চলে যাবে চট্টগ্রাম থেকে। এখন যাত্রীরা পিছনে দিকে জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়, এখানে আমি আসলে তারা আটকানোর কিছুই করার নেই। আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি, আপনি সোজা বসে থাকেন, শেষ। তাহলে আজকে থেকে এখন যেটা করবেন, আর মুখস্থ করার ট্রাই করবেন না, এখানে মুখস্থ করে কোনো লাভ হবে না। মডেল মাস্টার থেকে ঢাকাইতে থাকেন, ঢাকাবেন, আর যেটা আটকে যাবেন প্রিলি মাস্টার খুলবেন, মুখস্থ করবেন না, খুলে ওটা ওই সেকশনটা দেখে নিবেন কেন এটা পারতেছেন না। আর রেফারেন্স যেহেতু দেওয়া আছে, রেফারেন্স সেকশনের নাম বলা আছে, আপনি এভাবে করে করে সামনে চলে যান, ঠিক আছে? মডেল মাস্টার দেখেন আটকে গেলে প্রিলি মাস্টার, মডেল মাস্টার দেখেন আটকে গেলে প্রিলি মাস্টার, মডেল মাস্টার দেখেন আটকে গেলে প্রিলি মাস্টার। পুরা বই 7টা বই শেষ। মডেলের লাস্টে যে 15টা আছে ডেলি 3-4টা করে দিয়ে ফেলেন, 3-4টা দিতে মিনিমাম 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আর পরীক্ষা দেওয়ার সময় মোবাইল একপাশে ফেলে রাখবেন, কোনো কল কোনো ফেসবুক ঢোকার কোনো দরকার নেই। আজকে থেকে ডু অর ডাই করে পড়েন, আগামী 3 দিনে পড়াশোনা শেষ। ডু অর ডাই, ডেলি 15 ঘন্টা 16 ঘন্টা বসে থাকেন, প্রতি 1 ঘন্টায় 3 মিনিট করে ব্রেক করবেন, 3 মিনিট 4 মিনিট করে দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে আবার বসবেন। প্রতি 1 ঘন্টায় 3-4 মিনিট দাঁড়াবেন, 3-4 মিনিট দাঁড়াবেন, পড়েন, পানি রাখবেন পর্যাপ্ত পরিমাণ, জীবন দিয়ে জীবন যৌবন শেষ করে দিয়ে পড়ে ফেলেন, ইনশাল্লাহ বিজয়ের মিছিলে দেখা হবে। আর আমার নির্দেশনা আমি একেবারে স্পেসিফিক করে ক্লিয়ার করে বলছি, এগুলো একটু মেনে চলেন আর ডু অর ডাই করে পড়েন। সবার জন্য শুভকামনা, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ, আমার শীঘ্রই দেখা হবে। আর হোপফুলি লিখিত পরীক্ষা দেখা হোক, এটা আমি মন থেকে দোয়া করি আপনাদের জন্য। স্যার সংশোধনী যে সেকশন গুলো ছিল স্যার, বুঝি নাই এভিডেন্স অ্যাক্টের যে 21 সালের যে পরিবর্তন গুলো হলো স্যার পরবর্তীতে, কিসের এভিডেন্স অ্যাক্ট স্যার। এভিডেন্স একটা এগুলা কয়েকটা বিষয় আছে, ওই 65 এ বি বি সি, ওখান থেকে এগুলো নিয়ে প্যারানোর কিছু নাই। ওখান থেকে 45 দেখে নিয়ে ভালো করে, 45 ওই এক্সপার্ট ওপিনিয়ন, ঠিক আছে? এগুলো প্রিলি মাস্টার থেকে দেখে নিলে হয়ে যাবে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আর ওই যে নিরোধকমূলক প্রতিকার যেটা 52-তে, ওইখানে প্রিলি মাস্টারে দেওয়া আছে মানে সুনির্দিষ্ট প্রতিকারে মানে 3 প্রকার, আর 52-তে দেওয়া আছে 2 প্রকার। স্যার এখানে কোনটা হবে? না, যদি বলে মোট টোটাল কয় ধরনের প্রতিকারের কথা বলা আছে, টোটাল মানে আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কয় ধরনের আপনার হচ্ছে কি আছে, প্রিভেন্টিভ রিলিফ আছে। হ্যাঁ, নিরোধক, তাহলে হচ্ছে 3টা ম্যান্ডেটরি, তারপরে কি কি আছে বলেন? সেকশন হচ্ছে 52। জি, তাহলে সেকশন 52 তে আপনার হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, ইনজাংশন টেম্পোরারি, পারপিচুয়াল,
টেম্পোরারি, পারপিচুয়াল এবং হচ্ছে ম্যান্ডেটরি। যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টা আছে? 3টা। যদি বলে 52-তে কয়টা আছে? 2টা। পার্মানেন্ট, টেম্পোরারি। আর পুরা সুনির্দিষ্ট প্রতিকার আছে টোটাল 3টা, টেম্পোরারি, পার্মানেন্ট এবং হচ্ছে ম্যান্ডেটরি। স্যার নাবোধক যেটা সেটা কি স্যার না? নাবোধক একটা আছে না স্যার, এটা কি কোন প্রকার পড়ে? নাবোধক এটা আর কি, এটা দুইটা, এগুলো দুইটাই তো নাবোধক। প্রিভেন্টিভ রিলিফ এটাই তো নাবোধক। প্রিভেন্টিভ যে দুইটা টেম্পোরারি এবং পারপিচুয়াল, দুইটাই আপনাকে না করতে বলবে। করতে বলবে শুধুমাত্র ম্যান্ডেটরিতে। ম্যান্ডেটরিতে করার জন্য বলবে, দুইটাতে না করতে বলবে। যাই হোক, সবাই ভালো করে পড়াশোনা করেন। এভিডেন্স একটু সেম পলিসি। এখন থেকে বসেন, সবকিছু স্টপ করে দেন আগামী 4-5 দিন, সকল কিছু। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি গ্রুপে মাঝে মাঝে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব। আমি আশা করবো আপনারা ইনশাল্লাহ সবাই পাস করবেন। পরীক্ষায় দাগাবেন কয়টা? 90টা। কয়টা? 90টা। 70টা। সেটা তো আপনাদের স্যার নোট করবো। এটা হুজুরে সারা রাত ওয়াজ করছে, কি বুঝেন নাই? ওয়াজ করছে যে মহাভারত আর রামায়ণ নিয়ে। সকালে উঠে হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর মহাভারত এবং রামায়ণ এটা মেয়ে না ছেলে? এটা তো এগুলা তো ধর্মীয় গ্রন্থ, এগুলা তো আসলে ছেলে মেয়ে না। এতক্ষণ পড়াইলাম 70, 75টা, এখন বলতেছে আপনারা 90টা। আমার ক্লাসে ফাঁকিবাজি করা যাবে না। যাই হোক, সবার জন্য শুভকামনা। রাত দিন 24 ঘন্টা পড়েন। আর হচ্ছে আমি যে পলিসি বলেছি এই পলিসি মেনটেন করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ আপনাদের বলেন। স্যার রিভিউ যদি যখন অ্যাকসেপ্ট করে তখন আমরা আপিল করব, আর রিভিউ যদি প্রত্যাখ্যান করে দেয় তখন আমরা রিভিশন করব। আর অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি আমরা আপিল করব, আর অ্যাপ্লিকেশন যখন রিজেক্ট করে তখন কি রিভিশন করব, এরকম কি স্যার? ওই রিভিশনের বিষয়টা একটু ক্লিয়ার করতেন। রিভিশনের বিষয়ে আবার বলেন। রিভিউতে স্যার রিভিউর তো যখন অ্যাকসেপ্ট করে তখন আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এর বিরুদ্ধে, হ্যাঁ। আর রিভিউ যখন রিজেক্ট করে দেয় তখন আমরা রিভিশন করতে পারবো। দাঁড়ান, আগে খেয়াল করেন, এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নাই। সবাই একটু 43-তে যান। 43 খুলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন, কিছু দেখার দরকার নাই, জাস্ট 43-তে চলে যান। অর্ডার 43 আইসেন? জি স্যার। অর্ডার 43-তে লাস্টে যান তো, তালিকাটা লাস্টে যান। এই যে লাস্টে কি লিখছে দেখেন, রিভিউ আবেদন মঞ্জুর করে কোন আদেশ। আপনি একটা রিভিউ পিটিশন দিচ্ছেন, করে এটা মঞ্জুর করছে। আপনার রিভিউ পিটিশন মঞ্জুর করলে রাগ করবে কে? অপোজিট পার্টি রাগ করবে না? জি জি। সে যদি রাগ করে, সে কি করতে পারবে? মঞ্জুর করলে সে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। আপিল করবে এর বিরুদ্ধে। এটা হচ্ছে এপিলেবল অর্ডার। এখন না মঞ্জুর করলে কি হবে? এটা তো এখানে বলা নাই। এখানে বলা নাই মানে রিভিশন। জি স্যার। স্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিষয়টা কোন অ্যাপ্লিকেশন? কোনটা? কিসের অ্যাপ্লিকেশন? যেমন স্যার বলেন। যেমন স্যার কোন একটা রদ বাতিলের অ্যাপ্লিকেশন করলো। রদ বাতিলের কোনো অ্যাপ্লিকেশন নাই। আপনি অ্যাপ্লিকেশনের নাম বলেন, আপনাকে বলতে হবে। এখানে সবগুলো লেখা আছে। আপনি অর্ডার 43-তে দেখেন কোন এগুলো সব অ্যাপ্লিকেশন। যেমন আপনি এখানে বাতিল করার জন্য দিচ্ছেন, তারপরে এটা রিজেক্ট করলো, এটা আসলো, সবগুলাই। যেমন এই যে আপনি রিভিউ দিচ্ছেন, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। এটা কোড গ্রহণ করছে, গ্রহণ করুক অথবা গ্রহণ না করুক, এখানে কোন অর্ডার 43 রুল 3-তে, অর্ডার 43-তে যেগুলো আছে এগুলো হয় কোনো সময় আমরা অ্যাপ্লিকেশন দিই, কোনো সময় এমনি নর্মাল আদেশ, ঠিক আছে? এই জাস্ট এটা দেখে নিবেন। এটাতে যদি থাকে, হ্যাঁ থাকলে আপিল, না থাকলেও আপিল। এখানে যেটা আছে এটাতে না থাকলে রিভিশন। সোজা কথা, শেষ। এক লাইন আনসার। আপনারা জাস্ট দেখবেন তালিকাটা। যেমন অর্ডার 7 রুল 10, কোর্ট হচ্ছে কি করে দিল? আরজি ফেরত দিয়ে দিল। তো আপনার অর্ডার 7 আরজি ফেরত দিলে আপনি কি করবেন? আপনি এখানে অর্ডার 43 আসি চেক করবেন, এখানে কি লেখা আছে দেখা যাচ্ছে আরজি ফেরত। তাহলে আরজি ফেরত যেহেতু লেখা আছে, তাহলে আপনি আপিল করবেন এই আদেশের বিরুদ্ধে। হ্যাঁ, ডিগ্রি না, এটা অ্যাপিলেবল অর্ডার। ডিগ্রি হচ্ছে রিজেকশন অফ প্লে, প্রত্যাখ্যান করলে। অর্ডার 7 রুল 11। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। পড়েন, ভালো করে পড়াশোনা করেন। তারপরে কোনো প্রবলেম ফেস করলে আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আছি। আমাকে মেসেঞ্জারে লিখবেন যে এটা প্রবলেম ফেস করতেছি, হতাশা, তারপরে হচ্ছে যে কোনো বিষয় আমার মেসেঞ্জারে রায়হান সুমান যেটা আইডি আছে আমাকে নক করিয়েন। এলআরডিসি বললে হবে, আর কিছু বলা লাগবে না, এলআরডিসি বললে হবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার 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 এই যে আপনার মডেল টেস্টে স্যার কত মার্ক পাইলে স্যার মানে স্যার অ্যাটলিস্ট কত পাইতে হবে স্যার আমাদের? মডেল টেস্টে যদি আপনার 65-70 উঠলে মোটামুটি নিরাপদ মনে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার এই যে সিপিসি 48 ধারাটা স্যার একটু যদি ক্লিয়ার করতেন। 48 কতিপয় ক্ষেত্রে ডিগ্রি জারি বাড়িত। এটা এটা এক লাইনে বলে ফেলি। ডিগ্রির ক্ষেত্রে প্রথম আপনি যদি জারি মামলা করেন, প্রথম মামলাটা করতে হবে 3 বছরের মধ্যে। প্রথম মামলা যদি 3 বছরের মধ্যে করেন, পরবর্তীতে 12 বছরের মধ্যে আপনি একাধিক মামলা করতে পারবেন। জারি মামলা শেষ, এক লাইন উত্তর। পরীক্ষা প্রশ্ন আসলে আসবে 3 বছর, না হয় 12 বছর। প্রথম দরখাস্ত 12 বছর, প্রথম দরখাস্ত 12 বছরের মধ্যে যদি করে ফেলেন, পরবর্তী দরখাস্তগুলো 12 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে যদি করেন, পরবর্তী দরখাস্ত 12 বছরের মধ্যে একাধিকবার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আর কোনো প্রবলেম ফেস করলে আমার মেসেঞ্জারে নক করবেন। আসসালামু আলাইকুম। এলআরডিসি কে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।